কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? আজকে পারমিতার ঘটনা থাকছে কিউরিওফাইটে। আমরা যে ঘটনাগুলো নিয়ে আজকে কথা বলেছি, সেই ঘটনাগুলো যখন আপনারা শুনতে থাকবেন, তখন ভয়ে শীতল যে স্রোতটা রয়েছে সেটা আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তারাপীঠের একটা পজিটিভ ঘটনা দিয়ে এই ঘটনাটা শুরু। কিন্তু আপনারা কি জানেন, পরী মুভিটা, যেটা অনুষ্কা শর্মা এবং পরমব্রত ছিলেন, সেই সেটে মারাত্মক কিছু দুর্ঘটনা ঘটে এবং সেটা রিলেটেড একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে আপনারা জানতে পারবেন। এবং আসামের একটা বাড়ির ব্যাপারে আপনারা জানতে চলেছেন, যেখানে মধ্য সিঁড়ির ওপর বসে, হাঁটু গেড়ে বসে কেউ একজন ডুকরে ডুকরে কাঁদত। কী হয়েছিল সেখানে, সবটাই কিউরিওফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংয়ে আপনারা জানতে পারবেন। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আগামী দিন বেশ কিছু মারাত্মক ঘটনা আসতে চলেছে কিউরিওফাইটে, যা আপনাকে নতুন একটা ফিল দেবে, নতুন একটা ফ্লেভার ইন্ট্রোডিউস করবে। আপনারা তৈরি তো? আপনারাও যদি আপনাদের ঘটনা কিউরিওফাইটে শেয়ার করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন ইমেল করে kiuriofite@gmail.com, এটা হচ্ছে ইমেল আইডি। এবং হ্যাঁ, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে ভুলবেন না। ইনস্টাগ্রামে আমরা এই ধরনের অনেক কন্টেন্ট নিয়ে এসেছি, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। আশা করছি অনেক কিছু জানতেও পারবেন। তাহলে ফলো মি অন ইনস্টা। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা সানডে স্পেশাল হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পারমিতা। হ্যালো কৌস্তব, কেমন আছো? আমি ভালো আছি। ওকে, বিষয়টা যেটা হচ্ছে যে তুমি ব্যাঙ্গালোরে G2 যে ফ্ল্যাটটা রয়েছে, সেই ফ্ল্যাটের ব্যাপারে আমাদের সাথে শেষ রেকর্ডিং করেছিলে। ইভেন একদম। তারপরে আমাদের কথা হয়েছিল যে মুনাই ঝুনাইয়ের যে এন্টায়ার কেসটা রয়েছে, সেটা তুমি যখন মালদাতে যাবে, মালদা না বহরমপুর, না, বহরমপুরে। বহরমপুরে যাবে, তখন তুমি প্রপারলি জানবে, জেনে পুরো জিনিসটা আমাদের সাথে শেয়ার করবে। কিন্তু তার একদম। আগেই এমন কিছু ঘটনা এসেছে যেটা আমি জানতে পারলাম তোমার থেকে, আজকেই জানতে পারলাম ইনফ্যাক্ট। সেইগুলো আমার মনে হলো যে আমাদের কিউরিওফাইটের যারা শ্রোতা বন্ধু আছে তাদের সকলের সামনে খুব তাড়াতাড়ি আসা উচিত। তাই জন্য আজকে রাত কটা বাজে? এখন 12টা বেজে গেছে। প্রায় 12টা। আমরা, হ্যাঁ প্রায় 12টা না, এখন 12টা 1 বাজে মেবি। ওকে, সেই সময় আমাদের রেকর্ডিংটা এটা নিয়ে করা উচিত। আমরা প্রত্যেকদিন বেশ নেগেটিভ ঘটনা নিয়েই কথা বলি। তার জন্য কি হয় একদম। যে অনেক ক্ষেত্রে অনেক মানুষ ভয় পান, আর এটাই হয়তো মানুষ ভয় পেতে ভালোবাসেন। কিন্তু আজকে আমি একটা পজিটিভ ঘটনা দিয়ে স্টার্ট করতে চাই তোমার আমার ইন্টারঅ্যাকশনটা, আজকের পডকাস্টটা। তারাপীঠের একদম। কিছু একটা ঘটনা বলবে বলছিল তুমি। হ্যাঁ, প্রথমে বলি যে আজকে আমি যে ঘটনাগুলো বলবো, 3টে ঘটনা মোট আমি বলবো, এবং 3টে ঘটনায় একই ব্যক্তির সাথে ঘটেছে। এবং আচ্ছা। সেই ব্যক্তি, মানে লাস্ট G2 ফ্ল্যাটে আমি যে ভাইয়ের কথা বলেছিলাম, মানে আমার হাজবেন্ডের মামাতো ভাইয়ের কথা, তারই ঘটনা। এবং এই ঘটনাটা আমার অদ্ভুত ভাবে শোনা হয়, মানে আমরা গেছিলাম ওদের বাড়িতে, তো আমাকে হঠাৎ করে বললো যে বৌদি, আমি তোমার দাদার ঘটনাটা যেটা তুমি বলেছিলে আমি পুরোটা শুনেছি, তো আমি তোমাকে আরো কিছু শেয়ার করতে চাই, এইভাবেও আমাকে বলে। এবার যেদিন বলেছিল যে এগুলো শেয়ার করতে চাই, সেদিন কিন্তু এই ভালো ঘটনাটা ঘটেনি। সেই দিন আচ্ছা। রাত্রেবেলায় ওদের তারাপীঠ যাওয়ার কথা, বন্ধু বান্ধব মিলে। তো আমার বর একটু বকাই দিল যে রাত্রেবেলায় কেন বেরোবি, ভোর ভোর যা। আর মালদা থেকে তারাপীঠ কিন্তু অনেকক্ষণ লাগে। তো ওরা মানে কোন একটা বন্ধুর গাড়িতে করে যাবে এরকম একটা প্ল্যান করে। তো ওরা বেরোয় রাত্রেবেলা। এবার ওরা সেদিন তো আর ঘটনা শোনা হয়নি, যেহেতু ও বেরিয়ে যায়। তো তারপরে সেদিন ছিল হচ্ছে ফ্রাইডে, মানে 14 তারিখ এই মাসের, ঠিক আছে। 15 তারিখ ওরা তারাপীঠে থেকেছে, 16 তারিখ ওরা ব্যাক করেছে, 16 তারিখ ওদের বাড়ি আমরা আবার যাই, সেটা একটা ইনভিটেশন ছিল তার জন্য। এবার সেই দিন এই ঘটনাগুলো আমি শুনছি। তো প্রথমেই যাওয়া মাত্র এত এক্সাইটেড যে বৌদি, আমাকে একটা ভালো জিনিস আজকে বলবো।
তো ঘটনাটা এইরূপ যে ওরা বন্ধু বান্ধব গেছিল, তাদের হুম। মধ্যে মানে এবং সব কটা বন্ধু বান্ধবী হচ্ছে এই ধরে নাও আমার এজেরই 32-33 এরকম। ওকে। তো তার মধ্যে একটি ছেলে আছে যে খুব ডাকাবুকো, মানে সে হচ্ছে জেলার, ঠিক আছে? মানে কোথায়কার জেলার সেটা আমি আর বললাম না, মানে খুব পরিচিত, আমারও পরিচিত খুব। তো সেই ছেলেটিও ছিল। তো ওরা একদম মানে রাত্রেবেলায় বেরোয়, তো ভোর মানে আলো ওঠার আগেই ওরা তারাপীঠ পৌঁছে যায়। এবার ওরা একটা যেহেতু ওরকম একটা অড টাইমে গেছে, খুব ভালো হোটেলে পাইনি, একটা নর্মাল হোটেলে গিয়ে জাস্ট ফ্রেশ হয়ে চান করে ওরা মন্দিরে চলে গেছে পুজো দেবো বলে। তো পুজো দিয়ে যাওয়ার সময় যারা তারাপীঠ থেকে শুনছো তারা জানো, বা যারা তারাপীঠ গেছো, যে ওই মেন রোড থেকে না একটা পুরো মার্কেট মতো ঢুকে যায় মন্দির অব্দি, এবং দুপাশেই দোকান, জিলিপির দোকান আছে, খেলনা বাটি, অনেক কিছুর দোকান আছে, যেখানে মানে মূর্তি টুর্তি ঠাকুরের সব পাওয়া যায়। তো ওরা ওই রাস্তাটা দিয়ে যখন হাঁটছে, একদম মন্দিরের আগে একটা বুড়ি ওকে, মানে ওদের মানে সবকটা 4-5 জন ছিল, হয়তো 4-5 জনকে একটা বুড়ি, মানে বেশ থুরথুরে বুড়ি, একদম ছেঁড়া ছেঁড়া জামা কাপড় পরা, মানে আমরা যেমন দেখেছি যে তারাপীঠ মন্দিরের বাইরে প্রচুর ভিখারি আছে, তো ওরকম একটা ভিখারি মানে ওদেরকে ধরে এবং বলে বাবা কিছু দিয়ে যা, তাই বলে। তো ওরা তখন বলে যে যে এরকম যে আমরা তো সবে মন্দিরে ঢুকছি, পুজোটা দিয়ে আসি, তারপর তোমাকে দেবো, তুমি এখানেই থাকো, তাই বলেছে। তো বুড়িটা আরেকবার বলেছে আমাকেই দিয়ে যা না, তাই বলেছে। তো ওরা না বলেছে তুমি এইখানটায় থাকো, বলছে তোরা কখন আসবি, বলেছে এই দেখো আমরা তখন 6টা বাজছে ওরা যখন ঢুকেছে। তো এবার ওদের যেহেতু সকাল মানে ওই না বললাম বিকেল? সকাল 6টা, একদম ভোরবেলা, মানে ওরা তো রাত্রিবেলা এখান থেকে বেরিয়েছে। তো ওই যে বললাম না একজন জেলার ছিল ওদের সাথে, তো ও কি করেছে, ওই এসডিপিও ওদেরকে ফোন টোন করে রেখেছিল, যার জন্য ওদের একটা মানে পার্সোনাল সিকিউরিটি দিয়ে ওদেরকে আগে পুজোতে ঢুকিয়ে দেওয়া হয়। তো তাও ওরা একটা মানে লাইন দেখে আন্দাজ যা করেছিল, ওরা বলছে যে এরকম 6টার সময় ঢুকছে, এবার ওরা বলছে এক কাজ করো তুমি 7টা 7:30টার সময় এখানটায় থাকো, আমরা 7টা 7:30টার মধ্যে চলে আসবো পুজো দিয়ে, ওই মানে যে বৃদ্ধা মহিলা ছিল তাকে বলেছে। এবার ওরা ঢুকে গেছে। এবার অত ভোরে না জেনারেলি কি হয় যে খুব একটা লোক কিন্তু রাস্তায় থাকে না, আর ওরা এমন নয় যে মানে মানে অড ডেটে গেছে, মানে শনিবার ওরা গেছিল, ঠিক আছে, কিন্তু শনিবার দিন যত বেলা হয় তত ভিড় বাড়তে শুরু করে। এবার ওরা বলছে যে আমরা তো ঢুকে গেলাম পুজো দিতে, এবার খারাপও লাগছিল যে এত লোক লাইন দিয়ে আছে, সেখানে আমরা একটু মানে আলাদাভাবে ঢুকে পুজো দিলাম। তো পুজোর দিয়ে ঢুকে ওরা বেরিয়ে এসছে, বেরিয়ে এসে ওরা আর কিন্তু ওই বুড়িটাকে দেখতে পায়নি। এবার যেহেতু ওরকম আলাদা লাইন দিয়ে ঢুকেছে, যথারীতি পুজোটাও তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরে চলে এসছে, তো ভেবেছে যে ওনাকে তো 7টা 7:30 টাইম দিয়েছি, তাহলে হয়তো উনি চলে গেছেন, অন্য কোথাও গেছেন, কারণ ওদের 8 ঘন্টার মধ্যে হয়ে গেছে। এবার ওরা শ্মশানে ঢুকেছে, শ্মশানে ঢুকে ঘুরে টুরেছে, বাইরে এসছে, বলছে বাইরে এসে না মানে জাস্ট মানে একদম শ্মশানের একদম বাইরে, মানে তারাপীঠের শ্মশানের ঢোকার একটা গেট আছে যেখানে অনেকগুলো সিঁড়ি ধাপ নেমে যায়, তো সিঁড়ি দিয়ে উঠেছে, বলছে একটা একদম বাচ্চা মেয়ে, মানে ওই ধরে নাও 15-16 বছর বয়স হবে, হঠাৎ ওদের সামনে এসে বলছে কিরে দিয়ে যা। দিয়ে তখন ওরা বলছে যে দিয়ে যা মানে, বলছে যে বললি যে আমাকে দাঁড়িয়ে থাকতে 7:30টার সময়, দিয়ে যা, তাই বলেছে। আচ্ছা। ও বলছে যখন আমার না মানে এখন মানে গায়ের লোম খুব খারাপ হয়ে যাচ্ছে। ওরা মানে হঠাৎ করে না মানে 2-3 জন কিন্তু শ্মশানের দিকে মুখ করেছিল, আর 2জন এই দিকে তাকিয়েছিল, তার মধ্যে জেলারটা মেনলি তাকিয়েছিল বাইরের দিকে, তাকেই বলছে কিরে দিয়ে যা। এবার ও যে এই কথাটা শুনেছে না যে কিরে বললি যে দিয়ে যাবি 7টা 7:30টার সময়, দিয়ে যা, ওরা নিজেদের মুখের দিকে তাকিয়ে এরকম মুখ ঘোরাচ্ছে, দেখছে মেয়েটা নেই ওখান থেকে, আচ্ছা আচ্ছা। মানে চোখের সামনে ভ্যানিশ। এবার বলছে যে ওইটা দেখার পর মানে কিছুক্ষণ তো আমরা ওখানে হাঁ করে দাঁড়িয়ে থেকে গেলাম। তারপরে তো মানে নিজেদের মধ্যে আলোচনা চললো, এবং ওই শ্মশান থেকে মেন রোড অব্দি বেরোতে মানে যতগুলো ভিখারি ওদেরকে ধরেছে, ওরা প্রত্যেককে 100 টাকা 100 টাকা করে দিয়ে গেছে। তো ওরাও এটা খুব আনবিলিভেবল ভাবে বলছে যে আমরা তো ওই একটা বৃদ্ধা মহিলাকে টাইম দিয়েছিলাম, তো হঠাৎ করে এই বাচ্চা মেয়েটা এবার কি করে জানলো যে আমরা ওনাকে টাইম দিয়েছিলাম, বা কিছু হতে পারে, কিছু অন্য কিছু, কোনো মায়ের মহিমা হতে পারে, বা হয়তো মাই এসেছিল, দুটো রূপে এই এসেছিল। হচ্ছে একদম একদম। তো এটাই হচ্ছে ঘটনা, প্রথম ঘটনা। আজকে আমরা ভালো কিছু দিয়ে একদম শুরু করলাম মা তারাকে নিয়ে।
এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আসি হচ্ছে সেকেন্ড ঘটনাটা। ঠিক যতটাই এটা একটা ভালো ভাইব দিল, সেকেন্ড হুম। ঘটনাটা একদমই সেরকম দেবে না। হুম সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু পারি সিনেমাটার নাম শুনেছি, হুম 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 যেটা পরমব্রত ছিল, অনুষ্কা শর্মা ছিল। হুম। তো ওই সিনেমাটা শুটিং এর টাইমের এই ঘটনাটা আমি বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো সেটা হচ্ছে আমার এই ভাই, মানে আমার হাজবেন্ডের ভাই, যে সে অ্যাকচুয়ালি আইটি তে কাজ করে, ঠিক আছে? হুম তো হুম এখন যেমন লাস্ট পোস্টিং ওর ব্যাঙ্গালোরে আছে, তো এখন ওয়ার্ক ফ্রম হোম এখনো চলছে বলে বাড়িতে আছে। তো হুম এটা যে সময়কার ঘটনা আমি বলছি, সেই সময় ও ছিল হচ্ছে, মানে ওর যে অফিসটা ছিল সেটা ছিল হচ্ছে বানতলাতে, হুম হুম ঠিক আছে? কলকাতা বানতলাতে। এবার দেখো, হুম। আমি কিন্তু কলকাতার জায়গা খুব একটা চিনি না, যদি কিছু ভুল ত্রুটি হয় আমি সবার কাছে আগের থেকে ক্ষমা চেয়ে নিলাম। ওকে। তো ওর বানতলাতে ছিল অফিস, ও থাকতো হচ্ছে তেঘড়িয়াতে। হুম হুম এবার ওর বক্তব্য যে ও যাওয়ার সময় সায়েন্স সিটি দিয়ে যেত অফিস যাওয়ার সময়, হুম ঠিক আছে? আর ফেরার সময় যেহেতু ওরা শাটেল পেত, তো ওরা হুম ফেরার সময় ফিরতে হচ্ছে বাজেরহাট বলে একটা কোনো ওখানে মানে গ্রাম আছে, হুম ঠিক আছে? যেটা ওই মানে ওই ইয়েতে বানতলা থেকে আসার সময় মানে পড়ে, এবং পুরো রাস্তাটাই নাকি গ্রাম, মানে এখানে লোক সংখ্যাও খুব কম। তো ওদের ফিরতে যথারীতি অনেক রাত হতো। এবার সার্কেল যেহেতু বয়ে পেতো, ওরা ওই বাজেরহাট দিয়ে বেরিয়ে নারকেল বাগান হয়ে তারপরে তেঘড়িয়া যেত, আচ্ছা। ঠিক আছে? তো এবার একদিনের ঘটনা, সেটা হচ্ছে যে ওরা এরকম স্যাটেলে ফিরছে, হঠাৎ করে ওই বাজেরহাটের যে রাস্তাটার কথা আমি বলছি, সেই রাস্তাটাতেই না একটা জায়গায় অনেকগুলো বাঁশ গাছ, বাঁশ বাগান টাইপের আছে, আর একটা ভাঙা ঘর আছে। হুম হুম তো হুম ওই ঘরটা, ওই জায়গাটা যখন ওর পেয়েছে, জেনারেলি ওই রাস্তাটা না ভিড় থাকে না লোক থাকে, কিচ্ছু না। তো ওরা যখন ওই জায়গাটা পেরোচ্ছে, তখন হঠাৎ করে দেখছে সামনে প্রচুর পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর প্রচুর লোকজন। বেশ হুম বৃষ্টি পড়ছে সেদিন, হুম ঠিক হুম আছে? এবার ওদের গাড়িটাও দাঁড় করিয়ে দিয়েছে একটু দূরে। হুম। যথারীতি ওরা ভেবেছে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওই টাইমটাতে না ওদের মানে নানান রকম কোম্পানি শাটেল গুলো ওই দিক থেকে যাতায়াত করতো, যেহেতু রাস্তাটা ফাঁকা পেত। আচ্ছা। এবার ওরা গাড়ির থেকে নেমে জাস্ট একটু আগিয়ে গেছে, আগিয়ে হুম গিয়ে দেখছে যে পুরো পুলিশে ঘেরা জায়গাটা, আর হুম অনুষ্কা শর্মা পুরো একদম মানে ভেজা, কাঁদতে কাঁদতে মানে কাঁদছে, এবং প্রচন্ড ভয়ে, মানে বলছে অনুষ্কা শর্মার মুখ দেখলে তখন মনে হবে যেন একদম মানে সেই ভীত কোনো কিছু দেখে প্রচন্ড, এবং প্রচন্ড কাঁদছে। তো অনুষ্কা শর্মাকে স্কট করে পুলিশে গাড়িতে উঠিয়ে দিল, এবং তার সাথে পরমব্রত চট্টোপাধ্যায়ও ছিল, ঠিক আছে? এবং সিরিয়াসলি? পরমব্রত চট্টোপাধ্যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে তোমার মানে মানে ইন্টারাকশনও হয়েছে, আমি দেখলাম একটা। তো এই ঘটনাটা যদি হুম। আমি আগে জানতাম, অবভিয়াসলি তোমাকে আগে বলতাম, যাতে তুমি এটা ক্ল্যারিফাই করতে পারতে। ওকে ওকে। তো হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় বেরিয়ে এলো, ওনাকেও মানে পুলিশে স্কট করে রীতিমতো নিয়ে গেছে, ঠিক আছে? তারপরে ওখানে পুলিশ পুলিশ ঘেরায়, এবং তারপরে আস্তে আস্তে গাড়িগুলো ছেড়ে দেয়, ওরাও বেরিয়ে চলে আসে। হুম তো এবার এই ঘটনাটা ঘটার কয়েকদিন পরের ঘটনা, সেটা হচ্ছে ওরা অ্যাজ ইউজুয়াল ওরকম ফিরছিল। তো ওদেরই আরেকজন ফ্রেন্ড আছে, যে আবার বাইক নিয়ে ফেরে ওই রাস্তা দিয়ে, আচ্ছা। ঠিক আছে? এবার সেই দিনও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, হুম হুম একদম হুম মানে সেম সেই দিনের মতো। তো ওরা কি বলে যে দাদা, আমরা তো যাচ্ছি, তুমি আমাদের সাথেই চলো, বাইক কালকে অফিসে এসে, কালকে যখন যাবে তখন নিয়ে চলে যাবে, অসুবিধা তো কিছু নেই, অফিসে সেফই থাকবে, অফিসের মানে গ্যারেজে আছে, মানে পার্কিং এ। তো হুম এই লোকটা একটু মানে ঢিট ছিল, সে বলেছে না, আমি বাইক নিয়েই ফিরবো। হুম তো ওরা হুম অনেক ফোর্স করে কিন্তু, যে না, এত এত বৃষ্টির মধ্যে একা একা যেও না, আমাদের সাথেই চলো না, আমাদের সিটে ওই হুম চাপাচাপি করে হয়ে যাবে গাড়িতে। তো উনি হুম কিছুতেই শোনেননি, উনি ফিরেছেন। এবার পরের দিন সকালবেলা, মানে যখন মানে সবাই অফিস গেছে, দেখছেন সবাই এসছে, ওই লোকটি মিসিং। হুম 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 ওই লোকটা অফিস আসেনি, মানে যার কথা আমি বলছি। হুম এবার আমার যে দেওর, তার সাথে কিন্তু ওনার খুব ভালো রিলেশন ছিল। হুম তো হুম হুম সঙ্গে সঙ্গে ফোন লাগিয়েছে যে দাদা কি, মানে জানার জন্য যে তুমি কি আজকে আসবে না না কিছু এরকম। তো ফোন করেছে, ফোন ওনার নট রিচেবল, ফোনে হুম পাইনি। অনেকক্ষণ, মানে 2-3 বার ফোন করেছে, 2-3 বারই মানে পাইনি, মানে বিকেলের দিকে একবার, হুম সন্ধ্যের দিকে একবার। পরের দিন দেখছে, পরের দিনও উনি আসেননি। হুম এইভাবে 3 দিন যাওয়ার পর না সবার একটু মানে চিন্তা বেড়েছে, যে কি ব্যাপার, আসছে না কেন এরকম। সেই দিন রাত্রেবেলায় ওই গেল বৃষ্টির মধ্যে।
এবার কোনো রকম তো কোনো কন্ট্যাক্ট পাচ্ছে না। এবার সবার মাথায় কিছু আসছে কি যে তাহলে কি অ্যাক্সিডেন্ট করলো নাকি সেদিন যেতে গিয়ে, ঠিক আছে? হুম তো ওরা কি করে যে মানে কোনোভাবে যদি লোকটা কন্ট্যাক্ট করতে পারে তো অফিসের মানে আরো সিনিয়র কাউকে জানিয়েছে কিনা যে কেন আসছে না কিছু, তো সেখানেও কোনো রকম জানায়নি, ইভেন কোনো মেইলও পাঠায়নি। বা তুমি জানো যে আইটিতে এরকম হট করে তো ইনভিজিবল হয়ে গেলেই ছুটি পাওয়া যায় এরকম তো নয়, তাদের প্রচুর রকম প্রোটোকলস থাকে। তো সেখানে উল্টে সিনিয়রকে জিজ্ঞেস করতে গিয়ে ওরাই ঝাড়ন খেয়েছে যে না আসছে না এবং কোনো ইনফর্ম করেনি, আমি এবার এইচআর কে জানাবো, এরকম একটা ব্যাপার। তো তারপরে যেদিন 4th ডে সেদিন মানে কোনো একটা স্টেপ ওর এগেনস্টে হবে এরকম একটা, হুম ঠিক আছে? এবার যেহেতু ধরো কি বলতো ওনাকে যদি অ্যাক্সেস করা যেত যে উনি বলছেন যে আমি অসুস্থ বা লিভ নিল তাহলে একটা অন্য ব্যাপার, কিন্তু মানে ওনাকে তো পাওয়াই যাচ্ছে না, না ফোনে হুম। পাওয়া যাচ্ছে না কিছু। তো 4th ডে যেদিন মানে প্রায় এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যে কোনো অ্যাকশন নেওয়া হবে কোম্পানি থেকে, সেই দিন উনি হঠাৎ করে এসে হাজির। এবং ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে ওনার মানে প্রচন্ড রকম মানে একটা শরীর খারাপ বা অসুস্থ, ঠিক আছে? এবার সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা সেটা হচ্ছে ওনার না লেফট সাইডটা পুরো ছেঁচড়ানো, ছ্যাঁচড়ানো। মানে হ্যাঁ মানে লেফট সাইডের কপাল থেকে শুরু করে নাকের জায়গাটা, থুতনির জায়গাটা এটা ছেঁচড়ানো, মানে লেফট সাইডটা। এবং লেফট সাইডের যেটুকুন দেখা যাচ্ছে ফর্মাল পরার পরে যে হাতের যে পোর্শনটা, ঠিক আছে, ওই জায়গাগুলো পুরো ছেঁচড়ানো। এবার সবাই তো দেখেই মানে যেখানে ওকে দেখে কেউ রিয়াক্ট করবে সেখানে ওখানে দেখে মানে হঠাৎ করে পুরো সিচুয়েশন চেঞ্জ, যে কি গো দাদা কি হয়েছে তোমার, এই অ্যাক্সিডেন্ট করলে নাকি? তো প্রথম দিকে উনি কিছু বলেননি, ঠিক আছে? এবং সবাই একটা জিনিস নোটিস করছে যে যে লোকটা এসে সারাদিন অফিসটাকে মাতিয়ে রাখতো বা মানে সবার সাথে একটা হাই হ্যালো করা, গ্রিটিং করা, সেই লোকটা চুপচাপ বসে আছে। হুম এবার আমার দেওর না অনেকক্ষণ ধরে দেখছি যে না বিহেভিয়ার তো এনার চেঞ্জ লাগছে কিছু। তো উনি মানে আমার দেওর যায় ওনার কাছে গিয়ে বলে যে কি দাদা কি হয়েছে বলো, সেদিন রাত্রের পরে তুমি কোনো ট্রেস নেই, তোমার কোনো ফোন নেই, আমি কতবার ফোন করেছি তোমাকে, তারপরে তুমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছো আমাদের কাউকে জানালা না, জানালে তো আমরা যেতে পারতাম অ্যাটলিস্ট তোমাকে দেখতে বা হেল্প করতে সেই সময়। তো তখন ওই লোকটা বলেছে যে মানে জাস্ট কাজ করতে করতে পরে পরে পরে, ঠিক আছে? এবার তখন মানে ও বুঝতে পেরেছে যে কিছু একটা বলতে চাই যেটা মানে পরে জানাবে এরকম কিছু একটা। তো আমার দেওরও চেপে যায় সিচুয়েশনটা খানিকের জন্য, নিয়ে তারপরে ওদের লাঞ্চ ব্রেকে ওরা তখন যখন ক্যান্টিনে যায় তখন বলে জানিস ভাই এমন একটা জিনিস হয়েছে না যেটা আমি মানে কি এক্সপ্লেন করব বুঝতে পারছি না। দিয়ে বলছে কেন? এবার ইন বিটুইন আমি একটা জিনিস বলি, হ্যাঁ সেটা হচ্ছে না বলার কারণটাও হচ্ছে যে বলে দিলে এই ঘটনাটা কেন ঘটেছে সেটা মানে সবাই আগেই জেনে যেত। এবার ব্যাপারটা হচ্ছে যখন ওই লোকটি ঘটনাটা জানাচ্ছে তখন এটা বলছে যে তোরা সেদিন আমাকে বারণ করেছিলি যেতে, আমার শোনা উচিত ছিল, আমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছি, আমি যে প্রাণে বেঁচে আছি এই অনেক। দিয়ে বলছে যে তো তোমার ফোন কেন লাগছিল না? বলছে ফোন লাগবে কোথায় থেকে, আমার ফোন তো মানে কোথায় গিয়ে পড়েছিল তার ঠিক নেই জলে। আমি মানে পরের দিন যখন আমার সেন্স ফিরেছে তখন আমি ফোন খুঁজে দেখছি আমার ফোন অফ এবং মানে সেই জলে ভেজা পুরো। তো আচ্ছা বলছে তোমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল? বলছে হ্যাঁ আমি তোদেরকে খবর দেবোটা কিভাবে, আমার কাছে তো কোনো উপায়ই নেই, মানে ওনার ফোনই চলছিল না। তো বলছে আমি পুরো বাইক নিয়ে যে ছেঁচড়ে পড়েছি এবং শুধু পড়িনি আমি সারা রাত ওখানে পড়েছিলাম। ওই লোকটির যখন সেন্স ফিরেছে তখন ভোর, এবং ওই যে সেই রাজমিস্ত্রিরা যায় না কাজ করতে বড় বড় সাইকেল গুলো নিয়ে, দেখবে হিরোর সাইকেল নিয়ে একবারে দল বেঁধে যায়, ওই রাজমিস্ত্রিরা ওকে তুলেছে, মানে ওই বাইক সমেত পড়েছিল ওখানে। আচ্ছা এবার বলছে ঘটনাটা কি হয়েছে সেটা হচ্ছে সেদিন রাত্রেবেলা ও যখন যাচ্ছিল তো একটা ডিস্টেন্স যাওয়ার পরে মানে ওই রাস্তাটা তো লম্বা অনেকটা, তো একটা ডিস্টেন্স যাওয়ার পরে ও সামনে দেখছে বাইকের যে আলোটা আছে আপার ডিপারের, এবার যথারীতি ওনার যে বাইকটা ছিল সেটা লাইটটাও খুব যে বেশি ছিল তাও নয়, মানে এখন যেমন ফগ লাইট টগ লাইট বেরিয়েছে সেরকম কিছু ব্যবস্থা ওনার ছিল না। তো উনি দেখছেন দূরে একটা লোক দাঁড়িয়ে আছে ওই বৃষ্টির মধ্যে। তো ও কি করেছে, ও গিয়ে না লোকটার একদম মানে কিছুটা ডিস্টেন্সে দাঁড়িয়ে বলেছে যে কোথায় যাবেন কোথায় যাবেন তাই বলেছে দুবার।
তো হুম। লোকটা না ওকে কোনো রিপ্লাই করেনি। ও কিন্তু লোকটাকে দেখতে পাচ্ছে, মানে দেখতে পাচ্ছে মানে ইন দ্য সেন্স মানে লোকটাকে মানে ইয়ে করছে, কি বলে মানে বুঝতে পারছে যে একটা লোক দাঁড়িয়ে আছে। হুম। এবার সিচুয়েশনটা হচ্ছে, ও সেই সময় দাঁড়িয়ে ছিল তার কারণটা হচ্ছে মানে ও কিন্তু দাঁড়াতো না, ও কিন্তু বেরিয়ে যেত। ওই টাইমটা কিন্তু মানে যে আমি বললাম না বৃষ্টি পড়ছিল সেদিন প্রচন্ড, তো সেই হুম। টাইমটা না বেশ কিছুক্ষণ বৃষ্টিটা অফ ছিল। হুম। হুম। মানে এই ভাইরা যখন বেরিয়ে গেছে তখন বৃষ্টি পড়ছিল, ও হয়তো লেট ফিরেছে তখন বৃষ্টি পড়ছিল না। এবার বৃষ্টি পড়ছিল না বলেই ও আরো দাঁড়িয়েছে, যে বৃষ্টির মধ্যে হলেও কখনোই হয়তো দাঁড়াতো না, বেরিয়ে যেত, বুঝতেই পারতো না লোকটাকে। কিন্তু যেহেতু বৃষ্টিটা মানে পড়ছে না, সেহেতু একটা লোক যে দাঁড়িয়ে আছে সেটা ও বুঝতে পেরেছে। হুম। এবার লোকটাকে বলেছে যে কোথায় যাবেন, তো লোকটা কোনো উত্তর দেয়নি। তো ও হুম। না ভেবেছে হয়তো যে গ্রামের লোক লজ্জা পাচ্ছে বা কিছু। ও আবার বলছে নারকেল বাগান যাবেন, চাপুন আমি পৌঁছে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। কেননা ওই রাস্তাটা গিয়ে নারকেল বাগানেই উঠছে। হুম। তো ওটা বলা মাত্র ও দেখছে যে লোকটা এইভাবে সাইড থেকে সরে গেল, ঠিক আছে, সরে হুম। গিয়ে ওর পিছনে গিয়ে ওর পিছনে বাইকে চাপলো। এবার তুমি দেখবে যখনই বাইকে কেউ একটা চাপে না, তখন কিন্তু বাইকের ভারটা একটা বোঝা যায়, মানে যারাই গাড়ি চালায় তারা জানে যে যখন হুম। কেউ একজন চাপলো বাইকটা হুম। হালকা কিন্তু নড়বে। হুম। তো লোকটাকে চাপিয়েছে, চাপিয়ে নিয়ে যাচ্ছে এবং ও লোকটার সাথে কিন্তু কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছে। কি দাদা ওকে। এখানে এই রাস্তায় এখন দাঁড়িয়ে আছেন, এই টাইমে আপনি জানেন এখানে কিছুই পেতেন না, আমি যে এলাম আমার আজকে এখনো 1-1.5 ঘন্টা আগে আসার কথা ছিল, আমি বৃষ্টি পড়ছিল বলে দাঁড়িয়ে গেছিলাম। তাই হুম। বলছে, হুম। মানে ওকে বলে যাচ্ছে বৃষ্টি পড়ছিল বলে আমি দাঁড়িয়ে গেছিলাম, বৃষ্টি থামলো নিয়ে আমি বেরালাম, না হলে আপনার সাথে আমার দেখাই হতো না, আপনি এখানে দাঁড়িয়েই থেকে যেতেন। আপনি এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া দেখছেন যে আপনাকে লিফট দেবে বা কিছু নিয়ে যাবে? আপনি কি পাগল, এই রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি আগে আসেননি কখনো? আপনি এইভাবে না কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছে। এবার খানিকটা এরকম যে ওই লোকটাকে তো কথা বলার সুযোগ দেবে তবে না কথা বলবে, সেরকম একটা ব্যাপার, কিন্তু ওই লোকটার দিক থেকে কোনো রিপ্লাই আসছে না। আচ্ছা। তো ছেলেটি বলছে মানে লোকটি বলছে হঠাৎ করে যেই ও ওই বাজেরহাটের ওই রাস্তাটা পেরালো, হুম। বলছে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার গাড়ি হালকা হয়ে গেল, মানে যেন পেছনে কেউ নাই। ঠিক আছে, হুম। ও এরকম গাড়ি চালাতে চালাতে পেছনে ঘুরে দেখছে ব্যাক সিটে কেউ নেই। ওকে, মানে ও নেমে গেছে, মানে রানিং অবস্থাতেই এটা ফিল করছে। হ্যাঁ, রানিং অবস্থাতেই হঠাৎ করে ফিল করছে যে ব্যাক সিট পুরো খালি হয়ে গেল এবং ব্যাক সিটে কেউ নেই। ঠিক আছে, হ্যাঁ, তারপরে কি হলো পারমিতা? হ্যাঁ মানে তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো তো, যে ও যাচ্ছিল গল্প করছিল, হঠাৎ করে ফিল করছে বাইক হালকা, পেছনে ঘুরে তাকিয়ে দেখছে কেউ নেই। হুম। হুম। যেই মুহূর্তে ঘুরে ও রিয়েলাইজ করেছে যে ওর পেছনে আর কেউ নেই, ও এতক্ষণ তার মানে কিসের ভর ওর গাড়িতে উঠলো যে কাউকে দেখলো, সে যে গাড়িতে চাপলো, এই পুরো জিনিসটা যখন ও বুঝতে পেরেছে, ওর মানে আর বাইকটা কন্ট্রোল করতে পারেনি, মাথাটা ঘুরে গেছে, ওখানে মানে পুরো ছেঁচড়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, ওই স্বাভাবিক অবস্থাতেই বিষয়। পড়েছিল। হুম। এবার ও সকালবেলায় যখন উঠেছে, হুম। মানে ওই যে ওই লোকগুলো ওকে নিয়ে উঠিয়েছে, ঠিক আছে, তো কৌস্তব যদি তোমার আহ বৃষ্টি পড়ে, হ্যাঁ, তো কি হুম। হয় যে বৃষ্টি পড়লে তো জায়গাটা পুরো ভেজা থাকে, হুম। বা ধরো তুমি বৃষ্টি পড়েছে তুমি কোথাও বসেছো, তোমার যে ছাপটা পড়েছে সেটা কতক্ষণ থাকা পসিবল? হুম। আর হার্ডলি 10-15 মিনিট 20 মিনিট শুকিয়ে যাবে, তাই তো? ওই লোকটি যখন মানে জ্ঞান ফিরেছে যেটা ভোরবেলায়, তখন যখন ও বাইকটা মানে ও নিজে সেন্সে এসছে, বাইকটা তুলে দিয়েছে, বাইকটা তুলে যখন ও বাইকে চাপছে, ও হুম। দেখছে ওর বাইকের সিটের পেছনে না কেউ যদি বসে, যে দুটো মানে ছাপটা বসে জলের, হুম। ওরকম একটা জলের ছাপ সিটের মধ্যে। মানে এটা বোঝাই যাচ্ছে যে কেউ ওর পেছনে বসেছিল, কারণ ও হুম, ইন্টারাকশন করছিল, ইভেন ও বাইকে হুম, তুলেছে তাকে। একদম সাডেনলি দেখছে কেউ নেই, একদম স্বাভাবিক এটা। একদম। এবং পরের দিন সকালবেলা মানে ভোরবেলায় যখন ও উঠে দেখছে, তখন দেখছে বাইকে ওরকম একটা জলের স্ট্যাম্প, মানে কেউ হুম। বসলে যে স্ট্যাম্পটা হয় গাড়ি পেছনে। হুম। হুম। এবার এটা বলার পরে দুজনেই চুপ, কেননা দুজনেই জানে
যে হুম। মানে একটা আন্দাজ করতে পারে যে ওখানে কে বসেছিল। হুম হুম সেটা হচ্ছে তুমি একটু পিছনে যাও, মনে করো আমি বললাম যে আনুশকা শর্মা প্রচন্ড ভয় পেয়ে বেরিয়ে এসেছিল ওই সিনটা। হুম হুম। মানে ওর সেদিন আশেপাশেই হয়েছে। আমি বুঝতে পারলাম না, আরেকবার বলো। ওই জায়গাটারই আশেপাশে হয়েছে ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাটাতেই, ওই আচ্ছা। বাজেরহাটের রাস্তাটাতে যেখানে শুটিংটা হয়েছিল। হুম 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 তো যেদিন আনুশকা শর্মা ওই বেরিয়ে এসেছিল ভয়টা পেয়ে এবং পুলিশ পুলিশ ঘেরা পুরো স্কট করা, সেদিন ওই শুটিং এর যে ইলেকট্রিশিয়ান সে মারা যায় ওখানে, শর্ট সার্কিট হয়ে জলের মধ্যে কারেন্ট হয়ে গেছিল এবং মারা যায়। মানে যে টাইমে ওরা ক্রস করছিল তখন ওই আনুশকা শর্মার ওই মুভির যে ইলেকট্রিশিয়ান ছিল সে ওখানে স্পট ডেথ হয় ওনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখে ভয় পেয়েছিল। তো ওরা এটাই লাইক আন্দাজ করছে যে ওখানে ওই লোকটি হয়তো ছিল। হুম। ওই লোকটাই লিফট চেয়েছিল। হুম 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 হুম। জাস্ট একটা জিনিস ভাবো, মৃত্যুর পর কেউ তোমার থেকে লিফট চাইছে। মানে আমি, আমার তো একটাই জিনিস ভেবে ভয় লাগছিল যে আমি একজনকে দেখলাম গাড়িতে বসালাম, আমি ফিল করতে পারলাম তার ওয়েটটা, হঠাৎ করে চলন্ত গাড়িতে যদি সে নাই হয়ে যায়। হুম এই হুম খুব ছোট্ট একটা ঘটনা, মানে প্রচুর বড় কিছু নয়, কিন্তু কি ভয়ঙ্কর ভাবতে পারছো? হুম 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 হুম। তো স্বাভাবিক এইটা এটা। আমার সেকেন্ড ঘটনা। আর কিন্তু থার্ড ঘটনা যেটা রয়েছে, ঠিক আছে, হুম, সেটা আগেই যতটা জেনেছি তার থেকে বুঝতে পারছি যে মারাত্মক, মারাত্মক ঘটনা। হ্যাঁ, কি হয়েছিল হ্যাঁ, শুরু করো, শোনা যাক। আচ্ছা। তো এই ভাইটিরই, যার মানে আমার মামাতো মানে হাজবেন্ডের মামাতো ভাই যে, হুম। তো তার যে মানে কলেজ টাইমের ঘটনা এটা। তো হুম। কলেজ কোন টাইমে সালে? হয় না যে রুম সাল, দেখো ও আমার থেকে 1 বছরের বড়, তাহলে হুম আমার কলেজ টাইম ছিল হচ্ছে 2011, মানে 12 থেকে, তাহলে হুম। ওর 2011 হবে, ঠিক আছে, ওকে 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 10 ওকে। কি 11 হবে। হুম। এবার এই টাইমের ঘটনা এটা। তো ওর আর কলেজ পরের টাইমে ওর ঘটনাটা কবে হয়েছিল জানো? 2018-19 এরকম কি, না আরো আগে? এই পরীর ঘটনাটা পরীর শুটিং এর সময়, মানে রিলিজ ডেটের আগে, আমি সালটা তো জিজ্ঞাসা করিনি, আর পরীর রিলিজ ডেট আমার মনে নেই, ওকে ওকে। হ্যাঁ। রিলিজ third- ডেটের আগেই হবে। হুম হুম হুম। এবার So, কারণ পারি রিলিজ করারও আমি খুব পরে দেখেছি জানো তো, কারণ আমি 2-3 বার চালিয়েছিলাম, এবার আমার ওই বেশ ভয়ঙ্কর ভূতের না হলে পোষায় না। পারি প্রথম থেকে এত বোরিং ছিল না, আমি দেখিনি। হুম 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 এবার হ্যাঁ, থার্ড ঘটনাটাই যাই। সেটা হচ্ছে ওই ভাইটেরই যে বন্ধু আছে, মানে রুমমেট যেরকম হয়, তো একজন রুমমেট ছিল আসামে, মানে হুম ও তো ইঞ্জিনিয়ারিং পড়েছে তো আসাম। হুম তো আসামের ছেলেটির মানে এইটা অনেক দূরের কানেকশন, কিন্তু এই ছেলেটি মানে যখন এসেছে এদের রুমে তখন কিন্তু ও ওই কলেজ ছেড়ে আসে, ও কিন্তু একটা কলেজ ছেড়ে এসে এখানে ভর্তি হয়, হুম 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 ঠিক আছে। তো এই ছেলেটিও প্রথমে কি করেছিল, যে প্রথমে চেষ্টা করেছিল যে ওখানেই থাকবে, ওই কলেজেই পড়বে, কিন্তু যে ঘটনাটা ঘটে যেটার জন্য ওকে চলে আসতে হয়, তো আচ্ছা আচ্ছা। ঘটনাটা এরকম ছিল যে ও প্রথমেই চেয়েছিল যে আমি এত দূরে মানে আসবো না, আমি আমাদের ওখানেই পড়বো, মানে আসামেই পড়বো। তো সেই অনুযায়ী ওদের মানে ওদের যে ব্যাচটা, মানে ওদের যে গ্রুপের ফ্রেন্ডসরা ছিল তারা যে কলেজে অ্যাডমিশন নিয়েছিল, এই ছেলেটিও সেখানেই অ্যাডমিশন নেয়, মানে আমার দেওরের বন্ধু, হুম হুম ঠিক হুম আছে। তো ওদের ওখানে একটি ছেলে এমন ছিল যে ছেলেটি প্রচন্ড ঘরকোনা ছিল, এরা তো একটু বেশ কলেজে যাব মজা করবো এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু একটা ছেলে ছিল বেশ ঘরকোনা। হুম তো আসামেরই একটা কলেজে ওরা ভর্তি হয় এবং সেই কলেজটার মানে ওদের বাড়ির থেকে বেশ কিছুক্ষণের, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরে, এবং যার জন্য ওদের সবার ঠিক হয় যে ওরা সবাই ওখানে থাকবে। এবার ইনিশিয়ালি কি হয় জানো তো, ইনিশিয়ালি কলেজে ঢুকেই কিন্তু হোস্টেল অ্যাভেল করা যায় না, হোস্টেল পেতে একটু টাইম লাগে। এবার ক্লাস তো স্টার্ট হয়ে যায়, তো ক্লাস স্টার্ট করলে ওদেরকে ক্লাস করতে হবে। তো ওই বন্ধুর বন্ধু যে মানে যে ছেলেটির কথা আমি বলছি, সেই ছেলেটি যে ঘর কোনো,
সে তার বাড়ির থেকে দূরে কখনো থাকেনি, মানে কখনোই না। তো তার বাড়িতে তার বাবা মা আছে আর সে। এবার কলেজে আসার পরে যথারীতি ফিক্স হয় যে ওরা সবাই মিলে একটা বাড়ি নিয়ে থাকবে, যাতে মানে একই এরিয়ার ছেলেপিলে একসাথে থাকবে, তাতে একটা বন্ডিং ওদের ভালো আছে, প্লাস হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং ঝামেলা ঝঞ্ঝাট কম হবে, এরকম একটা ভেবেচিন্তে ওরা ঠিক করে। তো কি হয় যে এই বন্ধুগুলো যে বাড়িটা ভাড়া নেয়, সেই বাড়িটা কোনো রকম ভাবে ওদের মানে ওই ছেলেটা মানে যখন বলেছে যে আমিও থাকবো, ততক্ষণে রুমে মানে ক্যাপাসিটি ফিল আপ হয়ে গেছে। তো এই ছেলেটি একমাত্র পায়নি, যে ঘর কোনো সে ওদের সাথে পায়নি। তো এবার ক্লাস ওদিকে স্টার্ট হয়ে গেছে, এবার ও 2-4 দিন ওদের রুমে থেকে মানে ক্লাস করেছে। তারপরে তোকে একটা রুম দেখতে হবে। তো আর কলেজটাও নাকি এমন একটা জায়গায় ছিল যেখানে মানে বহু কিলোমিটার অব্দি মানে কিছু নেই, আচ্ছা, মানে মানে কোনো লোকালয় সেরকম নেই, মানে অনেক সময় তুমি কলেজটা দেখবে কোথায় একটু ছিল? আউটস্কাটে, আসামে কোন একটা জায়গায়। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, তো এবার দেখবে এমনিতেই ম্যাক্সিমাম কলেজগুলো একটু আউটস্কাটেই তৈরি হয়, তো ওরকম কিচ্ছু ছিল না। তো ওই ছেলেটি একদিন খোঁজ করতে 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 এই এর কাছে তার কাছে খোঁজ করতে করতে জানে যে একটু দূরে মানে কলেজ থেকে ওই 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে একটা জায়গায় কয়েকটা বাড়ি ঘরদোর আছে। তার মধ্যে ম্যাক্সিমাম গুলোই হচ্ছে কমার্শিয়াল কাজে ইউজ হয়, মানে গোডাউন এরকম ধরনের। আর 2-3টে ওই গোডাউন যেহেতু আছে, 2-3টে ওই পান বিড়ির দোকান আছে এরকম। তো ওখানে যাই ওই সরি, তো ওই পানবিড়ির দোকানওয়ালা যে লোকটা আছে, সেই লোকটাকে জিজ্ঞেস করে যে এখানে কিছু ভাড়া টাড়া আছে। তো বলেছে যে ভাড়া তো এখানে আপনি পাবেন না, মানে এখানে তো লোকজন থাকেই না। তো বলেছে না, এখানে আমি শুনেছি একটা কোনো বাড়িতে ভাড়া আছে, আমাকে একটু বলুন, আমি আমি থাকবো, আমার খুব দরকার, মানে আমি আমি আর মানে একটা দিনও ক্লাস করতে পারছি না এরকম, মানে বাড়ি না পেলে এরকম একটা ব্যাপার। তো পানওয়ালা বলে যে ওই দেখো সামনে যে 4তলা বাড়িটা দেখছো, ওই বাড়িটাতে মনে হয় ভাড়া দেবে, মানে কিন্তু মালিক থাকে না, তোমাকে মালিককে মানে খুঁজতে হবে। তো ছেলেটি যথারীতি ওখানে যায়, গিয়ে দেখে যে একটা 4তলা পুরো বিশাল বিল্ডিং, এবং নিচতলাটা মানে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পুরো দোকান, মানে প্রায় 8-10টা দোকান আছে। আর তারপরে ওপরের ফ্লোর থেকে মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড আর থার্ড ফ্লোর, 3টে ফ্লোরে কিন্তু পুরো ফ্ল্যাট করা। ঠিক আছে, এবং ফ্ল্যাট গুলো আবার হচ্ছে কিরকম, মানে মাঝখান দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, 2 দিকে দুটো ফ্ল্যাট, মানে টোটাল 8টা ফ্ল্যাট আছে ওখানে। সরি, ভুল বললাম আমি, 6টা ফ্ল্যাট আছে। ঠিক আছে, 6টা ফ্ল্যাট, আর নিচটা হচ্ছে প্রায় 8-10টা দোকান ঘর করা আছে। এবার ও যে টাইমে গেছিল সে টাইমটা দিনের বেলার দিকে গেছিল, তো দুপুর বেলার দিকে। এবার ওর মধ্যে গোডাউনও আছে কিছু, এবার ওই গোডাউনে লোকজন ছিল, তাদেরকে ও জিজ্ঞাসা করেছে যে এরকম ওপরে ফ্ল্যাট গুলো কি ভাড়া দেওয়া হয়। তো গোডাউনের লোকরা বলেছে কই, আমি তো কোনোদিন দেখিনি কোনো লোকজনকে, তবে আপনি মালিককে জিজ্ঞেস করে দেখেন যদি উনি মানে দেয়। তো এবার মালিকের নাম্বার কোথায় পাবো খোঁজ করতে করতে ওই যে দোকান ঘরগুলো ছিল সেখানের মধ্যে একটি দোকানওয়ালা ওকে মালিকের নাম্বার দেয়, এবং ও মালিককে ফোন করে, দিয়ে মালিককে ফোন করে বলে যে দাদা এরকম আমি আপনার যে ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাট গুলোর মধ্যে একটা কোনো ফ্ল্যাট আমাকে একটু ভাড়া দিন না। আর ফ্ল্যাট গুলো না খুব ভালো কিছু ছিল না, মানে মানে একদম টিপটপ ফ্ল্যাট কিন্তু নয়, মানে ওই আধা কনস্ট্রাকশন করা এরকম, মানে ওই ইট দিয়ে করা আছে, এখনো সেরকম ভাবে সিমেন্ট পড়েনি বাইরের দিকটা, ওরকম টাইপের, মানে কোনো রকমে করা এরকম একটা। তো এবার ও মালিকটা যখন ফোন করে যে এরকম আমি আপনার ফ্ল্যাটটা নেব, তো মালিক বলে যে আপনি আমার ফ্ল্যাট নেবেন, আপনাকে কে খোঁজ দিয়েছে আপনার ফ্ল্যাটে, তাই বলছে। তো বলছে কেউ খোঁজ দেয়নি সেরকম ভাবে, আমি ওই একটা সামনের পানের দোকান আছে ওখান থেকে খোঁজ পেলাম। তো বলছে আপনি আমার ফ্ল্যাটটা ভাড়া নেবেন, আপনি অন্য কোথাও খুঁজুন না বাড়ি, তাই বলেছে। এবার ও ভাবছে যে আমি এসছি ফ্ল্যাট ভাড়া নিতে, এর আমার দেওয়ার ইচ্ছা নাই কেন, তাহলে হয়তো ফ্যামিলি দেওয়ার ইচ্ছা, ও খুব জোর করেছে যে দেখুন দাদা আমার খুবই দরকার, আর আমি এর থেকে দূরে গিয়ে আর রোজ কলেজ করতে পারবো না, এখানে হলে আমার কলেজটাও কাছে হবে, আমার সুবিধা হবে। তো জোরাজোরি করাতে মালিক বলেছে ঠিক আছে তুমি এক কাজ করো, কালকে আমি চাবি রেখে যাব, তুমি চাবি দিয়ে দেখে তোমার পছন্দ হলে তুমি ফ্ল্যাটে থেকো। এবার ভাড়া ফাড়ার ব্যাপারে কোনো কিছু ডিসকাস করে, হ্যাঁ। এবার ছেলেটা
যথারীতি ঠিক করেছে কি যে যদি যেহেতু বড় ফ্ল্যাট, দুটো দুটো রুম আছে, ও ঠিক করেছে কি যে প্রথমে ও ঢুকবে, তারপর ওই যে বাকি ছেলেগুলো আছে, মানে যেখানে আমার দেওরের বন্ধুটাও আছে, ওদেরকে নিয়ে চলে আসবে। হুম হুম ঠিক আছে? হুম এবার পুরোটাই বুঝতে পারছো ফাঁকা ফ্ল্যাট, কোনো ফ্যামিলি নেই, মানে তো একদম মানে ওরা মজাসে থাকবে এরকম একটা ব্যাপার। তো যথারীতি ও ওই ফ্ল্যাটটাতে নেক্সট দিন এসে দেখে, এবং ও দেখে যে আমাদের থাকার মতো ঠিকঠাকই, মানে নর্মালি জাস্ট জানলা করা আছে, ওটা ঘরটা করা আছে, মেঝে করা আছে, আর নর্মাল একটা রং করা আছে। তো হুম, দেখেছে হুম। আমাদের জন্য খুবই ভালো, আমরা থাকতে পারবো। হুম। তো ছেলেটি থাকা শুরু করে। এবার ছেলেটা কি করতো, প্রত্যেক সপ্তাহে সোম থেকে শুক্রবার অব্দি থাকতো, শুক্রবার দিন রাত্রেবেলা বাড়ি চলে যেত। ঠিক আছে? এবার শুক্রবার রাত্রেবেলা বাড়ি গিয়ে যথারীতি যেরকম হয় কলেজের ছেলেপিলেদের, শনি রবি বাড়িতে থেকে আবার সোমবার চলে আসতো। তো এরকম ভাবে বেশ সপ্তাহ দুই কেটে গেছে। এবার ও দেখছে যে মানে আর কি হয়েছে, ওর বক্তব্য যেটা যে ও না একা থাকতে থাকতে না একাকিত্বটাকে এনজয় করতে লেগেছিল। যেখানে একটা ছেলে কোনোদিনও বাড়ির বাইরে বেরোয়নি, সে একা থাকতে থাকতে হয় না যে একটা নিজের একাকিত্ব জীবনটাও ভালোবাসতে লাগে, সেরকম একটা ব্যাপার হয়েছিল। এবার তার মধ্যে ও কি করেছে, ও মালিককে একদিন ফোন টোন করেছে, মালিক বলেছে ওই দেবা তোমার যা ইচ্ছা হয় তাই ভাড়া দিও, আমার তো ওগুলো পড়েই থাকে, আমি তো ভাড়া টাড়া দিই না। তো সেই যুগের কথা যদিও, ও একটা গোটা ফ্ল্যাটের মালিককে 1,000 টাকা ভাড়া ঠিক করেছিল। মানে সেই যুগেও 1,000 টাকাতে একটা ফ্ল্যাট পাওয়া যায় না, ভাড়া পাওয়া যেত কি, আমি নিজেও মানে 3,500 টাকার পিজিতে থাকতাম। তো ও দেখেছে যে 1,000 টাকাই যখন আমার পড়ছে, আমার আর বন্ধু বান্ধব ডেকে লাভ নেই। ঠিক আছে? ওর বন্ধু বান্ধবদেরকে বলে রেখেছিল, তারাও একটু জ্বালাচ্ছে যে কিরে তোর বাড়ি কেমন, বললি না, আমরা গিয়ে থাকবো বললাম। ঠিক আছে? এবার ও বলেছে যে আমার ফ্ল্যাটটা মালিক অন্য কাউকে দেবে না, ওটা সিঙ্গেলি আমাকে দিয়েছে, তোরা নিতে চাইলে নিচের ফ্ল্যাট গুলো সব দেবে, নিচের ফ্ল্যাট গুলো নে, কারণ ওখানে তো 6টা বিল্ডিং, মানে 6টা ফ্ল্যাট আছে। এবার সেই অনুযায়ী ওর বন্ধু বান্ধব গুলোকেও নাম্বার দেয়, তারা কথা বলে, তারা ইন্ডিভিজুয়ালি কথা বলে। ঠিক ওর ফ্লোরের নিচের ফ্লোরটাতে আরো 4জন ছেলে আসে। ঠিক আছে? যার মধ্যে কোইন্সিডেন্টলি হচ্ছে ওই আমার দেওরের যে বন্ধু, যে রুমমেট এখন মানে ছিল যখন এই ঘটনাটা বলছে, তখন তখন সেই ওই ছেলেটিও আসে ওর নিচে, ওই নিচে ঠিক ওর নিচের তলায়। এবার একদিন হঠাৎ করে যেটা স্টার্ট হয় সেটা হচ্ছে, ও হঠাৎ করে শুনতে পাচ্ছে, রাত্রেবেলা ঘুমোচ্ছে, হঠাৎ করে ও শুনছে যে ওর ঠিক ওপরের ফ্লোরে মানে কেউ হাঁটছে। মানে ছাদের মধ্যে দেখবে একটু হাঁটলে একটা ধুম 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 করে আওয়াজ আওয়াজ হয় না, ওরকম একটা কেউ হাঁটছে। এবার ও কি করেছে, এরকম টাইম দেখেছে, টাইমটা দেখে দেখছে তখন তো প্রায় রাত্রি 1টা ফ্যাক্টা বাজছে। হ্যাঁ, ও ভাবছে যে এখন এই নিচে, এবার ও যথারীতি নিচের ফ্লোরে ওর বন্ধু বান্ধবী আছে, বলছে এখন ছোড়াগুলো ওপরে গেল, এই রাত্রেবেলা কি করছে তাই ভাবছে। তো যথারীতি ও ঘুমিয়ে গেছে ক্যাশ। নেক্সট দিন সেম আবার ওরকম হাঁটছে। ওকে ওকে ঠিক আছে? এবার ওরকম হাঁটা দেখেছে, আবার টাইম দেখেছে, আবার দেখছে ওরকমই 1টা 1:30 বাজছে, ওরকম হাঁটছে ছাদে। এবার ও তখন ভাবছে কি যে তার মানে কোনো এই নিচের ছেলেগুলোর মধ্যেই কোনো একজন হয়তো প্রেম ঠ্যাম করে, বন্ধু বান্ধবের সামনে গল্প করতে লজ্জা পাচ্ছে বলে হয়তো ছাদে গিয়ে গল্প করছে, যেরকম হয়, কেননা সেই সময় তো এত বেশি ওপেন আপ সবাই ছিল না। তো থার্ড ডেও ওরকম আবার সেম শব্দ পাচ্ছে যে কেউ হাঁটছে। এবার সেই দিন না ও একটু ওপরে যাবে ভেবেছে, যে ওপরে যাই তো দেখি কে মানে ঘুরছে। ছেলেটি ওপরে যাওয়ার জন্য জাস্ট ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে দেখছে নিচের তলা থেকে দুটো ছেলে এসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? মানে সিঁড়ি দিয়ে উঠছে, তো ওর সাথে দেখা হয়ে গেছে মুখোমুখি। এবার বলছে ভাই কোথায় চললি, বলছে তুই কোথায় চললি, বলছে ছাদে। বলছে কেন, বলছে ছাদে কে হাঁটছে। বলছে পাগলা হয়েছিস, আমরা তো তোকে বলতে এলাম যে তুই ঘরের মধ্যে এরকম দেখাচ্ছিস কেন। বলছে আমি ঘরের মধ্যে কেন দেখাবো, ছাদের উপরে আওয়াজ হচ্ছে, তোদের রুম থেকে কেউ গেছে নিশ্চয়ই। বলছে আমাদের রুম থেকে কেউ যায়নি, আমাদের 4জনই রুমেই ছিলাম, তো আমরা কালকেও আওয়াজ পেয়েছি, পরশু আওয়াজ পেয়েছি, আজকেও আওয়াজ পাচ্ছি, তাই তোকে দেখতে এলাম যে তুই রাত্রেবেলা কি শুরু করেছিস। এবার
তুমি একটা জিনিস ভাবো কৌস্তব, যদি কেউ ছাদে হাঁটে তাহলে সেটা থার্ড ফ্লোরে আওয়াজ পাবে, কিন্তু সেকেন্ড ফ্লোরে তো আওয়াজ পাওয়া পসিবল নয়। ওকে ওকে। সেকেন্ড ফ্লোরে তো তখনই আওয়াজ পাবে যখন থার্ড ফ্লোরে কেউ হাঁটবে না। হুম 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 একা ছেলেটা তো থার্ড ফ্লোরে আছে, সে শুনছে ছাদে আওয়াজ হচ্ছে। হুম সেকেন্ড ফ্লোরে যারা আছে তারা শুনছে তাদের উপরে আওয়াজ হচ্ছে। এবার তখন না সবাই মিলে একটা মানে বলছে না আমি দাপাদাপি করিনি। এবার এরা কি ভাবছে যে এই ছোড়া ঢপ মারছে, ঠিক আছে, ওরা নিচে হুম। চলে গেছে। ওরা দেখছে যে কি আমাদের জানানো কর্তব্য ছিল, আমরা জানিয়ে দিলাম, কালকে হলে আবার দেখবো। হুম 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 এবার সেই উইকে এই ছেলেটি বাড়ি যায়নি, হুম। মানে স্যাটারডে যখন সানডে আসছে বাড়ি যায়নি। তো সেটারও একটা কারণ ছিল, সেটা হচ্ছে এই 4 জন আর এ 5 জন, মানে একে নিয়ে 5 জন, এরা মিলে ঠিক করে যে এরা থেকে পিকনিক করবে, ঠিক আছে। হুম হুম এবার পিকনিক করবে ঠিক করেছে। এবার যথারীতি নিচের রুমে যেখানে 4 জন থাকে সেখানে সব থেকে ভালো ব্যবস্থা করেছে ওরা। হুম এবার পিকনিক করেছে একটু সেদিন ওরা, মানে অন্য রকম জিনিসপত্র খেয়েছে, পানীয় জল ফল। তো খাওয়ার পরে ওই ঠিক রাত্রি 1:30 নাগাদ আবার ওরকম ছাদে আওয়াজ। হুম এবার ওরা সেদিন তো সেকেন্ড ফ্লোরে আছে, ওরা দেখছে ঠিক ওদের ওপরে আওয়াজ হচ্ছে, এরকম কেউ আচ্ছা, হাঁটছে। এবং আচ্ছা। হাঁটার যে মানে মানে কি বলবো, পায়ের যে স্টেপিংটা না সেটা আরো বাড়ছে। এবার তখন এই 4 জন বলছে ভাই আওয়াজ পাচ্ছিস? এবার এ যে সিঙ্গেল থাকে সে বলছে হ্যাঁ ভাই আমিও তো পাচ্ছি, কিন্তু আওয়াজ তো ওপরে হচ্ছে, ওপরে তো আমার ফ্ল্যাট, কিন্তু আমি এখানে আমার রুম তো লক করা। তো বলছে তাহলে আওয়াজটা কোথায় হচ্ছে? ওরা না ওরকম চুপচাপ বসে থেকেছে। এবার আচ্ছা। কিছুক্ষণ পরে আওয়াজ কিন্তু নর্মাল, মানে কিছুক্ষণ বাদে। নেক্সট দিন ওরা ঠিক করেছে যে এবার দেখবে যে কোথায় আওয়াজ হচ্ছে। তো এবার এই ছেলেগুলো যেহেতু একে একটু সন্দেহ করছিল, কিন্তু সেদিন তো ও এখানেই বসে আছে কিন্তু আওয়াজ হয়েছে। নেক্সট দিন কি হয়েছে, এই 4 জনের মধ্যে 3 জন নিচে আছে, একজন এই ছেলেটার সাথে ওপরে আছে, মানে ওর রুমে। ঠিক ওই রাত্রি 1:30 বাজছে ওই আওয়াজ স্টার্ট হয়েছে, ঠিক আছে। যেই আওয়াজ স্টার্ট হয়েছে সঙ্গে সঙ্গে এরা এদের রুম থেকে থার্ড ফ্লোর থেকে বেরিয়েছে, সেকেন্ড ফ্লোর থেকে 2-3 জন উপরে উঠে এসছে। এবার ওরা বলছে যে আমরাও হাঁটাচলা করিনি, খাটে বসছিলাম, কিন্তু আবার 5 জনে মিলে যে রুমে ঢুকেছে থার্ড ফ্লোরের রুমে, ওরা দেখছে ছাদের উপরে আওয়াজ হচ্ছে। এবার কি হয়েছে যে এরা না সেই দিন একটু ভালো মতো ভয় পেয়েছে। আচ্ছা আচ্ছা। যে কিছু তো গন্ডগোল হচ্ছে। এবার বলছে, ওদের মধ্যে একটা ছেলে বলে উঠেছে যে ভাই একটা জিনিস খেয়াল করেছিস, নিচে যে এতগুলো দোকান আছে এরা কেউ সন্ধ্যের পরে দোকান খুলে রাখে না। আর সেকেন্ড থিং হচ্ছে এই ফ্ল্যাটটা এই যে এত কাছে, তোর কাছে 1000 টাকা নিচ্ছে, আমাদেরকেও পার হেড 1000 টাকা করে 4000 টাকা নিচ্ছে, এটা কোনোদিন কোনো ফ্ল্যাট কোনো মালিক এইভাবে দেবে? 6-6খানা ফ্ল্যাট আছে, আমরা 5 জন ছাড়া আর কেউ এই ফ্ল্যাটে নেই। এবার তখন একজন বলছে না ভাই ফার্স্ট ফ্লোরে 2টো ফ্ল্যাটের লোক আছে, কিন্তু ওই লোকগুলোকে আমি দেখেছি দিনের বেলায় ঢুকতে বেরোতে, কিন্তু রাত্রের বেলায় তো আমি কাউকে দেখি না। তো এবার ওরা বলছে ঠিক আছে তাহলে একটু তাক রাখি তো ফার্স্ট ফ্লোরে কে আছে। এবার কোইন্সিডেন্টলি পরের দিন সকালবেলায় ওই ফার্স্ট ফ্লোরের লোকগুলো যখন এসছে তখন ওদের সাথে দেখা হয়েছে। এবার দেখছে 3-4 জন ছেলে, 2টো ফ্ল্যাটই মানে ওদেরই ভাড়া দেওয়া। তো গিয়ে বলছে যে ভাই তোমরা কি এখানে থাকো? তো বলছে না আমরা তো এখানে থাকি না, এটা আমাদের গোডাউন। দিয়ে এমনি গল্প করতে করতে ঢুকে দেখছে সব প্রিন্টার তখন মানে রাখা, ওইসব অনেক কিছু, মানে পুরো গোডাউন করে ভর্তি করা। দিয়ে ওই গল্পে গল্পে বলছে যে আমরা তো এখানেই থাকি। তো ওইখানে যে 3-4 জন ছেলে ছিল তারা একটু মানে অবাক ভাবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমরা কেউ রাত্রে থাকি না, মালিক অন্য জায়গায় রাখি আমাদেরকে, আমরা এখানে সকালবেলা কাজ করে চলে যাই। বলছে একদিন আসো ভাই, তাহলে তোমাদের সাথে একদিন পার্টি ফাটি হোক, তাই বলেছে।
না 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 না, আমরা ঠিক আছি, আমরা রাত্রেবেলায় আসবো না, তাই বলেছে। এবার যখন বলেছে না ওরকম রাত্রেবেলা আসবো না, তখন ওরা একটু মানে খটকা লেগেছে যে কেন আসতে চাইছে না। এবার হুম, এরা হুম। বলছে, আরে তোমরা আমাকে ছোট ভেবো না, আমাদের সব ব্যবস্থা আছে, সবকিছু খাওয়াবো টাওয়াবো। তো এবার তখন ওটা শুনে ওরা বলছে যে হ্যাঁ আসতে পারি, ওই সন্ধ্যার মধ্যে চলে যাবো, সন্ধ্যার বিকেল থেকে শুরু হবে, বিকেল থেকে শুরু হবে। আর সন্ধ্যের রাতে পরে থাকতে ওরা চাইছে আসবে না। না। হ্যাঁ, রাত্রে থাকতে চাইছে না। এবার সে তারপরের দিনও মানে সেদিন রাত্রেবেলাতেও ওরা কি করেছে, ওরা ওই একসাথেই মানে থাকার চেষ্টা করেছে, মানে ওপরে 2 জন আর নিচে 3 জন। ঠিক আছে, মানে কেউই আর মানে একা থাকতে পারছে না। ঠিক হুম, হুম। প্রস্তাব ওই রাত্রি 1:30 বাজছে, এরম সময় আবার আওয়াজ স্টার্ট হয়েছে। যেই হুম। আওয়াজ স্টার্ট হয়েছে, ওরা না মানে ওই লাঠি রেখেছিল হাতে কাছে, লাঠি আর টর্চ। তো লাঠি আর টর্চ নিয়ে ওরা ওপরে গেছে, মানে নিচ থেকে ওরা ওপরে এসছে, আর এরা তো বেরিয়েছে রুম থেকে বেরিয়ে 5 জনে মিলে ছাদে গেছে। হুম, হুম। ছাদে গিয়ে দেখছে বাইরে থেকে ছাদের শিকলটা টানা। আচ্ছা। আচ্ছা। ওরা যেই যেই দরজাটা খুলেছে, সেই দেখছে কিচ্ছু নেই। হুম, হুম, হুম। এবার কৌস্তব, একটা ছেলে বলে উঠেছে যে তোরা একটা জিনিস নোটিস করিসনি, যেটা আমি প্রত্যেকদিন নোটিস করছি। হুম। তো বলছে এই যে এই আওয়াজটা পাক্কা 7 মিনিট হয়, মানে 7 মিনিটস। ওকে, ওকে, ওকে। মানে আমরা ছাদে এলাম বলে বন্ধ হলো না, 7 মিনিট হয়ে গেছে বলে বন্ধ হলো। আচ্ছা। এবার ওকে সব বলছে, হ্যাঁ অত তুই কি করে বুঝলি? বলছে আমি প্রথম দিন থেকে নোটিস করছি 7 মিনিটই হয়। কারণ প্রথম হুম। দিন যেদিন আওয়াজটা হচ্ছিল, সেদিন আমি একটা গান শুনছিলাম, ওই গানটা যতক্ষণে শেষ হয়েছে ততক্ষণে আওয়াজ শেষ হয়েছে। হুম, 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 হুম। ঠিক আছে, সেদিন থেকে ওর একটা ওই টাইমের ইয়েটা হয়ে গেছিল। তারপরের দিন আবার ওই সেম টাইমে ওরা সবাই মিলে থার্ড ফ্লোরে বসে আছে, আচ্ছা, আচ্ছা। যে আওয়াজ হবে 7 মিনিট হওয়ার আগে ওরা ছাদে দৌড়াবে। হুম, হুম, হুম। তো যেই আওয়াজ স্টার্ট হয়েছে, 5টা ছেলে মিলে দৌড়ছাবে। হুম। ছাদ খুলেছে, ছাদ খুলে দেখছে যে আওয়াজটা ছাদে হচ্ছিল না, সেই আওয়াজটা মানে পুরো আওয়াজ হয়ে যদি কেউ দম 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 করতে করতে নিচে নেমে আসে, যে আওয়াজটা হবে, মানে ছাদ থেকে সিঁড়ি থেকে নেমে আসছে, ওরা কিন্তু ছাদে, ঠিক ওদের পেছন থেকে কেউ নেমে চলে গেল, ওরম একটা সাউন্ড পেয়েছে। 5টা ছেলে দৌড়াতে দৌড়াতে নিচে এসে দরজা খুলে ঘরে ঢুকে দেখছে যা ছিল বালিশ, চাদর, বইপত্র গোটা ঘরে পুরো ছেটানো, পুরো তছনছ করে দিয়েছে। পুরো তছনছ করে দিয়েছে, মানে সবকিছু ছেটানো। মানে ওই যে ছোট চা করার সসপেন, আমি বলছি না আমার গা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, কেন জানি না। মানে আমার কোনো কিন্তু ঘটনা বলার সময় এরকম হয় না, তো ওরকম পুরো ছেটানো। এবার ওটা দেখে ওরা মানে সেদিন ওদের মানে ঠিক করে নিয়েছে আমরা এখানে থাকবো না। রাত্রেবেলা মালিককে ফোন করেছে, মালিক বলছে যে আমি তোমরা কিছু নেশা টেশা করে আছো মনে হচ্ছে। বলছে আমরা 5 জনের মধ্যে কেউ একটা মানে কিচ্ছু নেশা করে নাই, এই হয়েছে কাণ্ড। বলছে তাই হয় কোনোদিনও? তোমরা আজকালকার ছেলে পিলে হয়ে কি সব কথা বলছো, ঘরের জিনিসপত্র এমনি এমনি ওলঢাল হয়ে যাবে, তাই বলছে। ও মালিক কোনো পাত্তাই দিল না কথাটা, ঠিক আছে, রেখে দিল। ওরা ঠিক করে নিয়েছে যে আমরা ভাই দরকার পড়লে বাড়ি চলে যাব, মানে এমনিতেও কেননা পরের দিন স্যাটারডে সানডে চলেই এসেছিল, বাড়ি চলে যাব দরকার পড়লে, নিয়ে অন্য একটা মানে মেস ফেস দেখে আসবো, কিন্তু এই বাড়িতে আর একটা রাতও কাটাবো না। আচ্ছা, আচ্ছা। কেননা 5টা ছেলে যদি সেম জিনিস দেখছে, তারা তো কেউ কাউকে অবিশ্বাস করবে, এটা নয়। এবারে ঘটনাটা হচ্ছে পরের দিন তো ওরা ঠিকই করে নিয়েছে, ওরা বেরাবে সবাই মিলে, তো মোটামুটি প্যাকিং করছে। তো হঠাৎ করে কৌস্তব, এই ছেলেটার মানে যে ছেলেটা ওই মানে একা থাকতো, ওই ছেলেটা হঠাৎ করে সবাই কিন্তু মানে বেরোবে বা কালকের ঘটনা নিয়ে আলোচনা করছে, এরকম একটা কথাবার্তা মানে চলছে ওদের সকাল থেকে, ওর মধ্যে কিন্তু সেরকম কোনো মানে হেলদোল নেই। আচ্ছা, মানে
ইভেন ওর প্যাকিংটা অবধি করেনি। এবার বুঝতে পারছি। এই যে ছেলেটি, মানে যেটা আমি বললাম একা থাকে, সে হঠাৎ করে না রুম থেকে বেরায়, রুম থেকে বেরিয়ে ছাদের দিকে ওঠে। হুম। এবার আমার দেওরের যে বন্ধুর কথাটা বলছি, সেই বন্ধুটা মানে ওই রুম থেকে বেরিয়ে দেখছে ও কোন দিকে গেল, তো দেখছে ও ছাদে গেল। মানে সিঁড়িতে উঠতে একটা দেখবে সব সিঁড়িতে একটা ধাপ থাকে না, তারপরে আবার বেঁকে আবার উপরের দিকে যায়, মানে যেখানে একটা রেস্টিং স্পেস থাকে। হুম, তো ওই স্পেসটার ওখানটাতে দেখছে ও উপরের দিকে যাচ্ছে। হুম, এবার ছাদের তো দরজাটা লাগানো, যথারীতি ওই জায়গাটা পুরো অন্ধকার হয়ে থাকে, হুম, আর ওই ছোট ছোট না ঘুলঘুলি মতো করা আছে, সেইখান থেকে যেটুকুন আলো আসছে। হুম। তো এই বন্ধুটা ওর সাথে পেছন পেছন ওপরে গেছে। আচ্ছা। তখন কটা বাজবে, দুপুর 12টা, 12:30। হুম, তো ওপরে যাচ্ছে যাচ্ছে, ওই যেখানটায় ওই বললাম না স্পেসটা আছে, ওখান থেকে তো এবার ওপরে উঠবে। তো ও ওঠার সময় না, মানে ওই যখন সিঁড়িতে উঠছিল তখনই ওর মায়ের সাথে ফোনে কথা বলছিল। হুম, হুম। তো ফোনে কথা বলতে বলতে উঠতে গিয়ে হঠাৎ করে স্পেসটার ওখানে থেমে গেল। আচ্ছা। ও মানে আর বাঁ দিকে তাকাতে পারছে না, ও ঠিক দেখছে বাঁ দিকে কেউ একজন বসে আছে, হাঁটুগুলোকে এরকম জড়ো করে, হাঁটুর মধ্যে মুখটাকে গুজে। হুম, হুম, হুম। সেটা বলছে আমি না পারছি আমার মায়ের ফোনটা রাখতে, না পারছি আমি ওপর দিকে যেতে। ওপরে যে ওই ছেলেটি উঠে গেল, তাহলে তো ওর দরজাটা খোলার কথা, দরজা বাইরে থেকে লাগানো, তাহলে ছেলেটা ওই মাঝ সিঁড়ি থেকে গেল কোথায়? আচ্ছা, এরপর কি হলো? তো ও যে ওইটা সেন্স করতে পেরেছে যে ওর লেফট সাইডে কেউ বসে আছে আর ছাদের দরজা বাইরে থেকে লাগানো, ও তখন ওই ফোনটা ধরে রেখে ও এটা বুঝে গেছে যে আমি যদি পেছন ঘুরি তাহলে আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো ও সোজা না ওপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে। উঠে সিঁড়ির দরজাটা খুলেছে, খুলে ছাদে গেছে যথারীতি, মানে দিনের বেলা। তো ছাদে গিয়ে দেখছে কিচ্ছু নেই, ওই ছেলেটি নেই। এবার ও হঠাৎ করে সেন্স পাচ্ছে যে ওর পিছনে কিছু একটা দাঁড়িয়ে না ওর ঘাড়ের মধ্যে হাত রাখলো। আচ্ছা, আচ্ছা। ও তখনও ভাবছে আমি যদি ঘুরিয়ে আমার কিছু একটা হয়ে যাবে। হুম, হুম, হুম। এবার ফোন কিন্তু যে ওর কানের মধ্যে আছে, ও ফোন কিন্তু মানে ওর মা কথা বলে যাচ্ছে, কিরে চুপ করে আছিস কেন, বল কি বলছিস বল, ঠিক আছে। কিন্তু ও কিন্তু আর কোনো কথাও বলছে না, কিছুই না। হঠাৎ করে দেখলো যে ও ওরকম ধাপ করে পড়লো। এবার হঠাৎ ওর যখন মানে এরকম মুখে চোখে জল পড়ছে, চমকে উঠেছে, ও দেখছে ওর গোটা মুখ থেকে না গেঁজা বেরিয়েছে। আর হচ্ছে পড়েছিল ওর সামনে ওর বাকি 4 জন, মানে ওই যে ছেলেটি একা থাকে সেই ছেলেটি প্লাস 3 জন, হ্যাঁ ওর রুমের 3 জন সবাই দাঁড়িয়ে আছে। ওই মিনিট 15 বাদের ঘটনা। তো বলছে তুই এরকম ভাবে পড়ে আছিস, তো কি হয়েছে, ছাদে এলি কেন হঠাৎ করে, ভাই কি হয়েছে বল। তো বলছে, ওনা তখন হকচকিয়ে গিয়ে বলছে আমি তো ওকে দেখলাম, ওই মানে ওই বন্ধুটার নাম বলে ওকে দেখলাম, ও ছাদে এসছে, কিন্তু ভাই ছাদে তো ও নাই। যেখানটা ওই ছেলেটি পড়েছিল ঠিক তার পাশে না কৌস্তব, ঠিক অ্যাসিড পড়লে যেরকম একটা দাগ হয়ে যায় দেখেছো, ফেনা ফেনা মতো ছেঁকড়া ছেঁকড়া দাগ, ওরকম না দাগ 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 হয়ে আছে। আচ্ছা, আচ্ছা। এবার ওকে কোন রকমে ওই বাকি 4 জন মানে তুলেছে, বলছে ভাই এই ঘরে থাকা যাবে না, এখানে কিছু আছে, ভাই চল, ঠিক আছে। এবার বেরিয়ে ওই ছেলেটাও তখন, যে ছেলেটা মানে একদমই একা থাকে, উৎসাহ দেখাচ্ছিল না, সেও বুঝে গেছে যে সামথিং ইজ মানে ভেরি রং। আর বলছে আমি তোকে দেখলাম ছাদের উপরে উঠে আসতে, আমি যার জন্য তোর পিছন পিছন এলাম, আমি এই 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 ফিল করেছি। ওরা মানে লোটা কম্বল নিয়েছে সব, বাচ্চা ছেলেগুলো অল্প বিস্তর জিনিসপত্র ছিল, বিছানা পাতি যেগুলো কিনেছিল না মানে এই যে শোয়ার জন্য, ওগুলো আর নেয়ও নি, ওখানেই পড়ে আছে। সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে ওই পানবিড়ির দোকানে গেছে। পানবিড়ির দোকানে গিয়ে বলছে যে ভাই তুমি বলো কি হয়েছে, ওখানে আমরা থাকতে পারছি না। তো বলছে আমি তো প্রথম দিনই বলেছিলাম যে কোনো দরকার নেই বাড়ি ভাড়া নিতে,
এবার হুম, হুম, মালিক এসছে, মালিক এসে বলছে দেখো আমি তো তোমাকে বলেইছিলাম যে দরকার নেই, অন্য কোথাও থাকো, তোমরাই জেদ করলা, তারপরে আমি দেখলাম তোমরা দিব্য আছো, তাই আমি আর কিছু বলিনি। আমার ওই ঘরে আমার মানে ওর নিজের ছেলে আত্মহত্যা করেছে। এবার তখন ডিটেলে জানতে পারছে যে ওর ছেলে যে আত্মহত্যা করেছে না, দরজা খুলে রেখে আত্মহত্যা করেছিল। দরজা এবার খুলে রেখে? হ্যাঁ, দরজা খুলে রেখে আত্মহত্যা করেছিল। এবার ঠিক ওর অপোজিট ফ্ল্যাটটাতে তখন মানে ওই মালিকও ছিল, মালিকের ওয়াইফ ছিল, আর এই ফ্ল্যাট গুলো খোলা থাকতো, তো এই ফ্ল্যাটটাতে ঢুকে ওর ছেলে আত্মহত্যা করে। এবার বলে যে মানে এই যখন মানে হঠাৎ করে মানে ঝগড়া চলছে ওদের মধ্যে কিছু একটা ঝগড়া হচ্ছিল মানে বাপ বেটার মধ্যে। এবার হুম। এরকম সময় হিট অফ দ্য মোমেন্ট ছেলেটা বেরিয়ে গিয়ে ওই ফ্ল্যাটে যায়। এবং মানে তখন যেটা হয় মানে ঝগড়া চলতে চলতে মায়ের ওপর দোষ চলে যায়, তারপরে মা বাবার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। তো হঠাৎ করে মালিক বলছে আমি শব্দ পাই, দড়াম করে একটা আওয়াজ পাই, তো আমি আমার ওয়াইফ তাড়াতাড়ি ওই রুমে গিয়ে দেখি যে আমার ছেলে মানে তখন ওই মানে গলায় ফাঁস লাগিয়ে একটা টুল রেখেছিল, ওই টুলটা যে পড়েছে সেই টুল পড়ার আওয়াজটা পেয়েছে ওরা। তো মানে ওই অবস্থায় ছেলেকে দেখে না ওরা হঠাৎ করে মানে কি করে উঠবে বুঝতে পারেনি। আচ্ছা। তো কোর্সটা ওই বলেছিলাম 7 মিনিট ডিউরেশনে আওয়াজটা হয়, 7 মিনিট ধরে। তো ওই ছেলেটা ওই 7 মিনিট ছটফট করতে করতে মারছে। এ বাবা, ওখান থেকে ওরা জানতে পারে যে 7 মিনিটের ঘটনাটা। তো সাংঘাতিক ঘটনা গো। হ্যাঁ হ্যাঁ মানে একদম। আজকে একটা এবং পজিটিভ ঘটনা দিয়ে শুরু হলো, আর শেষের দিকটা মারাত্মক একটা জায়গায় এসছে। কিছু একদমই তাই, বলছো তুমি? একদম। তুমি কিছু একটা বলছিলে শেষে। হ্যাঁ আমি মানে ওটাই বলছিলাম যে হুম, এত মর্মান্তিক জিনিসটা মানে হুম, মানে কি বলবো, মানে বাচ্চা বাচ্চা ছেলে পিলে তারাও যে ছিল, আর মালিক কি ভেবেছিল যে ওরা যখন কোনো সমস্যা হয়নি তার মানে হয়তো কোনো সমস্যা নেই, হুম, হুম, কিন্তু ওরাও সেই সেম জিনিসটাই ফেস করলো। তো যদি তুমি চাও আজকে আমি আর একটা ঘটনা কি বলবো, মানে সেই ঘটনাটা কিন্তু তুমিও ল্যাটাগুড়িটা, জড়িত। একদমই ল্যাটাগুড়িটা তাই, আজকেই বলবে। একদমই তাই। ঠিক আছে। একটা কথা বলো, ল্যাটাগুড়িতে গিয়ে তুমি হ্যাঁ ভিডিও কল করেছিলে আমাকে, ঠিক আছে, আর কয়েকজনের সাথে একদম আলাপ একদম করলে। আই থিঙ্ক কিউরিও ফাইটার একদম। সাবস্ক্রাইবার তারা। হ্যাঁ আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছিল গো ব্যাপারটা? আচ্ছা প্রথমে না একটু অন্য ধরনের কথা বলি, মানে 2-4 মিনিট হয়তো দর্শককে একটু কষ্ট করে শুনতে হবে, কিন্তু ঘটনাটা কিভাবে মানে পাওয়া গেল সেটা না শুনলে ঠিক ঘটনার মজাটা আসবে না। হুম, সেটা হচ্ছে তুমি জানো যে আমরা কিন্তু মানে লাটাগুড়িতে লম্বা ট্যুর করেছিলাম, যেটার কোনো মানে হয় না, আমরা 5 দিন ছিলাম লাটাগুড়িতে। আচ্ছা, তো ল্যাটাগুড়িতে 5 দিন? হ্যাঁ হ্যাঁ ওই একই আচ্ছা। জায়গাতে মানে মূর্তি নদীর একদম ধারে, এবং তোমাকে তো আমি জায়গাটা দেখিয়েছি, রাত্রেবেলায় ভিডিও কল করেও দেখিয়েছি হুম, জায়গাটা হুম, কেমন হুম, সুন্দর, মানে অপূর্ব সুন্দর। তো এবার এক্স্যাক্টলি। আমি আর আমার বর গেছি, এবার আমরা যে হোটেলটায় ছিলাম না ওখানটা কি হচ্ছিল, গেস্ট আসছিল আর যাচ্ছিল, মানে এক রাতের বেশি কেউই ওখানে থাকে না খুব একটা। হুম, 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 আর আমরাই অত কদিন ধরে ছিলাম, একই রুমে ছিলাম, তো হুম, যেটা হয়। এবার ডে ডে 4 এর কথা। তো ডে 4 কি হয়েছিল, তার আগের দিন প্রথম 2 দিন তো বৃষ্টিতেই কেটে গেছে, 3rd ডে আমরা একটু ঘুরে টুরে বেরিয়েছি। এবার 4th ডে আমরা সুইমিং পুলে নেমেছিলাম। এবার আমার বর আবার কি বলতো, মানে পুলে না মানে অনেক লোকজন থাকলে ও নামে না, ও কমফোর্টেবল হয় না যে কোন ক্রাউড কিরকম কি হবে। তো 4th ডে দিন কেউ ছিল না পুলে, তো আমরাই খালি নেমেছিলাম, মানে সেদিন ইভেন গেস্টও ছিল না বেশি। হুম, এবার সকাল থেকে পুলে আমরা দাপাদাপি করেছি যথারীতি, ও ক্লান্ত হয়ে গেছে, ও লাঞ্চ করে না ঘুমিয়ে পড়েছে। এবার হুম, আমি তখন কি বললাম, আমি তোমাকে বারবারই বলছিলাম যে 4 দিন হয়ে গেল হাতি দেখতে পাইনি, হাতি দেখতে পাইনি, আর আমাদের একদম হুম, মূর্তি নদীর ধারেই আমরা ছিলাম তো। এবার হুম, আমাকে হুম, বলেছিল ওই জঙ্গল পেরিয়ে হাতি জল খেতে আসে। এবার সেই আচ্ছা, আশাতে আমি দুপুরবেলা বসেছিলাম বারান্দার হুম, মধ্যে হুম, যে যদি হাতি হুম, দেখতে পাই। হুম, এবার কি হয়েছে, হঠাৎ করে দেখলাম একটা ফ্যামিলি এসছে, এবার আমি একা একা বসে বসে না, তখন আমি ব্লগ এডিট করছিলাম। হুম, এবার হুম, ফ্যামিলি এসে দেখলাম দুটো মহিলা এলো। এবার মানে কি হয় মানে আমি দেখে না প্রথমে একটা হাসি দিলাম, মানে হালকা করে যে হাসলাম, হুম, তো তারাও না উল্টো হাসলো। এবার হেসে তারপর ওরা বারান্দায় বসেছে। এবার যথারীতি কি হয়, বসে বসে থাকতে থাকতে ওই কোথায় থেকে এলে তোমরা দিদি এটা জিজ্ঞেস করলাম, তো ওরা বললো শিলিগুড়ি থেকে এসেছি, আমাকে জিজ্ঞেস করলো।
ঠিক আছে, এবার এই কথা হতে হতে হঠাৎ করে ওখানে অপর্ণা দি একজন মানে নাম, আর একজনের নাম হচ্ছে মৌদি, ঠিক আছে। এবার অপর্ণা দি হট করে বলছে, এবার ওদের দেখে শিলিগুড়ির লোকেদের না একটা কথার একটা অদ্ভুত টান আছে এবং খুব ভাল লাগে, ওটা খুব মিষ্টি শুনতে লাগে, খুবই মিষ্টি, এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি। মানে প্রচন্ড মিষ্টি শুনতে লাগে, মানে বাঙালদের কথাবার্তার মধ্যে যেমন একটা টান আছে যেটা খুব সুন্দর, মানে অদ্ভুত সৌন্দর্য আছে, এটারও তাই। তো হঠাৎ করে বলছে যে এরকম, আরে এখানে আবার ভূত টুত নাই তো, তাই বললো ফট করে। হ্যাঁ, এবার আমি মানে হট করে যাওয়ার কথা তো বলছিলাম, আমি ভয় পেয়ে শুনলাম। আমি বললাম না না নাই গো, আমি লাস্ট 4 দিন আছি তো এরকম কিছু সেন্স ফেন্স করতে পারিনি। তো বলছে না গো, এখানকার ম্যাক্সিমাম হোটেলেই ভূত আছে, তাই আগেই আচ্ছা। জিজ্ঞাসা করে নিলাম যে এটাই আছে কিনা। আমি বললাম, না এটাই তো এখনো অব্দি দেখা পাইনি, তাই বললাম। ঠিক আছে, এবার ওকে। এটা হতে হতে আমাকে বলছে ফট করে, তুমি ভূতের ঘটনা বিশ্বাস করো, মানে কাকে বলছে। আমি সঙ্গে সঙ্গে বলছি, ভূতের ঘটনা বিশ্বাস করি মানে, তুমি জানো আমার কাছে কত কত ঘটনা আছে, যখন বলতে শুরু করলে রাত কাবার হয়ে যাবে। দিয়ে হ্যাঁ, তো তার মধ্যে মৌদি যে ছিল, মৌদি হট করে বলছে, আমি তো মানে আমি আমার বর প্রত্যেকদিন রাত্রেবেলা ভূতের গল্প না শুনলে আমাদের ঘুমই হয় না। দেখলাম তাই, আমি বলছি কার গল্প শোনো? হঠাৎ করে বলছে কৌস্তব কুমারের গল্প শুনি, আচ্ছা। কিউরিও ফাইট। ঠিক আছে, আচ্ছা। আমি তো ওটা শুনে মানে আমার তো আরো স্যানাদের সিনা চড়া হয়ে গেছে এই সময়, এরকম একটা অবস্থা। দিয়ে আমি বললাম তাই, তুমি কিউরিও ফাইট শোনো? বলছে যে হ্যাঁ। নিয়ে আমি বললাম যে আমি তো কিউরিও ফাইটে অনেকগুলো ঘটনা শেয়ার করেছি, তুমি কি শুনেছো? তো বলছে তোমার নাম কি বলো? আমি বললাম পারমিতা। বলছে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সব ঘটনা শুনেছি, মুর্শিদাবাদ, বহরমপুর, ব্যাঙ্গালোর, তাই বলছে। ঠিক আছে, এবার এটা বলতে বলতে আমি বললাম ঠিক আছে দাঁড়াও তাহলে তোমাকে, বলছে আমি কৌস্তবের হিউজ ফ্যান, এরকম বলছে। নিয়ে আমি আচ্ছা। বললাম যে দাঁড়াও তাহলে কৌস্তবের সাথে তোমাকে কথা বলায়। দিয়ে তখন একটা ফিল আছে না, সেলিব্রিটিকে চিনি, একটা আরে মানে আলাদা এরকম ব্যাপার। একদমই না ব্যাপারটা। তো আমি যথারীতি ফোন লাগালাম। এবার ফোনটা যখন লাগিয়েছি না, তখন কিন্তু আমার একটু দুঃখ দুঃখ করছে যে এই কৌস্তব যদি বিজি ফিজি থাকে, ফোনটা না ধরে, পুরো প্রেস্টিজের পাংচার হয়ে যাবে। তো যাই হোক, আমি ধরিও সেটা নি তো হয়তো ফার্স্টে হ্যাঁ, রেকর্ডিং এ ছিলাম। এক্স্যাক্টলি তুমি লিখলে না যে রেকর্ডিং আছে, যার জন্য লিখলাম। তখন বলছি যে কি বলবো, এবার দেখো যথারীতি এরকম চওড়া করে বলে দিয়েছি, ঠিক আছে। এবার আমি তার জন্য মেসেজ করলাম আবার যে একই ধরো। এবার ফোনটা ধরালাম, তারপরে তো বাকিটা তুমি জানোই, তোমার সাথে কথা বললো। এবং তারপরে ওর হাজবেন্ড যখন এলো, তখনও মানে বললো যে জানো আমরা যে গল্পগুলো শুনি, এই দিদি ভাইয়ের ঘটনা আছে, এরকম এইসব বললো টললো। এবার ওই করতে করতে আমরা মানে মোটামুটি ওখানে কিন্তু গল্পের আসর বসিয়ে দিয়েছি অলরেডি। ওকে। এবার হঠাৎ করে অপর্ণা দি বলছে, মানে এটা কিন্তু মৌদির সাথে কথা হচ্ছে, অপর্ণা দি বলছে, মানে যে দিদিটা রেড কালারের জামা পরেছিল, বাচ্চা বাচ্চা দেখতে। এবার অপর্ণা দি বলছে যে আমি সব ভূতের গল্প টল্প শুনি না, আমার জীবনে যা ঘটেছে বাবা, আমার ভয়, আমি যে সামনে থেকে ভূত দেখে নিয়েছে, সে আর ভূতের গল্প কি শুনবে। আচ্ছা। ঠিক আছে, এবার এইটা যখনই বলেছে, আমি বললাম দিদি বলো বলো। তো এই ঘটনাটা বলার আগে হচ্ছে, যখন ও বলতে শুরু করলো, আমি খুঁজতাম, চোখের পলক না ফেলে হাঁ করে এরকম তাকিয়ে শুনলাম। ঘটনাটা শেষ হলো, মৌদি আমাকে বলছে পারমিতা না পুরো গল্পটা রেকর্ড করলো। আমি বললাম হ্যাঁ আমি রেকর্ড করলাম। আমি ওদেরকে জিজ্ঞাসাও করলাম যে আমি যদি এটা বলি তোমাদের কোনো অসুবিধা নেই তো? বললো একদমই নেই, তোমরা বলো, তুমি বলো। এবং সব থেকে বড় ব্যাপার, আমাদেরকে শেয়ার করো, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওর কাছে, যেহেতু একটা কানেকশন তৈরি হয়ে গেছিল, রাত্রে আমরা অনেকটা টাইম একসাথে স্পেন্ড করেছিলাম সবাই মিলে, মানে ওদের ফ্যামিলি আমরা। তো আমাকে বলেছিল যে পাঠিও আমাকে, আমি শুনবো। তো ঘটনাটা এইরকম, সেটা হচ্ছে যে অপর্ণাদির এবার সেটা ঘটনা বলার আগেই জানলাম যে অপর্ণাদি বলছে আমার তো কেউ নেই, মানে যেটা হয় একটা 3টে মেয়ে বসলে একটু শ্বশুর বাড়ি নিয়ে আলোচনা হয়, তো বলছে আমার বাবা কেউ নেই। আর সেখানে মৌদি বলছিল যে আমার শাশুড়ি শ্বশুর আছে, ননদের বাড়ি ওখানে। তো অপর্ণাদি বললো আমার তো কেউ নেই, এরকম ভাবে বললো, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি কেউ নেই, এরকম একটা। তো তারপরে এবার দেখলাম যে ওরা কিন্তু আমারই এজের, কিন্তু সব কটা হচ্ছে একদম ছোটবেলায় বিয়ে করেছে, মানে 12 পাস করে করেই, কেউ কলেজে গিয়েই, তো সবার মেয়ে বড় হয়ে গেছে। এবার ঘটনাটা এরকম যে অপর্ণা দি আর ওর ভাই যখন খুবই ছোট, মানে একদমই ছোট, তখন ওর বাবার মায়ের কোন একটা মানে অশান্তি সিচুয়েশন হয়, এবং
অপর্ণাদির মা সেই সময় ওই বাচ্চা বাচ্চা দুজনকে রেখে আত্মহত্যা করে। হুম, ঠিক আছে, তো আত্মহত্যা করার পরে অপর্ণাদি মানে তখন তো একদমই বাচ্চা, তো যথারীতি ঠাকুমার কাছেই থাকতো, ঠাকুমা আর বাবার কাছে, ভাই আর অপর্ণাদি। তো ওরা দুজন যেটা হয় যে ওরা মানে অনেক কিছু আওয়াজ ও মানে ফিল করতে শুরু করে, ভাই আর ও দুজনেই। ঠিক আছে, আচ্ছা এবার প্রথম বড় যে ঘটনাটা ওরা ফেস করে সেটা হচ্ছে অপর্ণাদি বলছে যে ওই কালী পুজোর আগে যেমন 14 প্রদীপ দেয় না, তো ওদের ওখানে সবাই বলতো যে 14টা প্রদীপ মানে কিছু কিছু প্রদীপ পূর্বপুরুষের নামে নাকি দেয়। আমার যদি ওইটা একদমই জানা নেই, মানে যে পূর্বপুরুষরা মারা এটা গেছেন এটা তাদের হয়। নামে দেওয়া হয়। ঠিক ওই আছে, আলোটা পথ দেখিয়ে আনে নাকি, এটা মনে করা হয় ভূত চতুর্দশীর রাতে। হ্যাঁ হ্যাঁ, তা জানি না আমি, মানে ওই এটা আমার জানা ছিল না। তো ওইটাই হুম, আমাকে বললো যে এরকম পূর্বপুরুষদের নামে দেওয়া হয়। তো মৌদি, এই অপর্ণা, সরি মৌদি বারবার বলে ফেলছি, অপর্ণাদি যেটা করেছে, কি করেছে যে একটা প্রদীপ নিয়ে গিয়ে না ওর মা যে বাথরুমে আত্মহত্যা করেছিল সেই বাথরুমে রাখতে চলে যায়, বাচ্চা ছিল তো। এবার আচ্ছা ওরকম শুনেছে, আর ওই যে এরকম পূর্বপুরুষদের নামেই দেয়, ও মায়ের নামের প্রদীপটা ওখানে রাখবে বলে বাথরুমে যায়। তো অপর্ণাদি বলছে আমি বাচ্চা তখন খুব, আমি এরকম প্রদীপটা রাখলাম, প্রদীপটা রেখে আমি মুখটা তুলেছি, দেখছি আমার মা দাঁড়িয়ে আছে। হুম 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 বলছে পারমিতা তুমি বিশ্বাস করবে না, এখন হয়তো আমি ঘটনাটা খুব ইজি বলে দিলাম, কিন্তু ওই সময় ওই যে আমি দেখলাম আর ওই যে আমি মাকে অজ্ঞান দাঁড়িয়ে হলাম, থাকতো। হ্যাঁ, হুম হুম বলছে পুরো আমার মা জলজ্যান্ত দাঁড়িয়ে আছে। বলছে আমি যে ওই অজ্ঞান হলাম, আমি 2 দিন পরে ওদের ওখানে কোন একটা মনসা তলা আছে যেখানে কোনো মহিলার একজনের ভর ওঠে, সেখানে গিয়ে ওর জ্ঞান ফেরে। আচ্ছা আচ্ছা তারপরে র্যান্ডামলি এই ঘটনাগুলো বাড়তে থাকে। এবার এমন লেভেলে বাড়ে যে অপর্ণাদি নাকি পড়ে ফিরতো যখন, অপর্ণাদি বলছে আমি পুরো ফিল করতাম যে আমার সঙ্গে সঙ্গে কেউ হাঁটতে হাঁটতে আসছে। আচ্ছা আচ্ছা প্রথম দিন ও ফিল করে যে ওর থেকে একটু দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। হুম সেকেন্ড দিন ফিল করে যে ওই অবয়বটা কে ও চিনতে পারছে। হুম 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 থার্ড দিন ওই অবয়বটাকে ও ক্রস করে। ওকে তারপর থেকে শুরু হয় ওর সাথে সাথে হাঁটা। হুম হুম এবং এমন একটা সিচুয়েশন হয় যে ও যে কোনো জায়গায়, যে জায়গায় বিপদে পড়তে পারে বা কিছু, সেরকম সিচুয়েশনে ও সব সময় দেখেছে। এবার এইটা যখন কন্টিনিউয়াস হতে শুরু করেছে, ও বলছে আমাকে তো প্রথম দিকে ভাবলো যে আমার মানসিক রোগ হচ্ছে, তো আমাকে ওই মানসিক হসপিটালেও বলেছিল দেখানোর কথা। তারপরে কত ওঝা টোঝা এনে ঝাড়ালো, আমাদের বাড়ি ঝাড়ানো হলো, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। আচ্ছা শেষে ও মানে এবার যেহেতু বাচ্চা দুটোই ছোট, হুম ঠিক আছে, এবার বাচ্চা দুটো যেহেতু ছোট, এবার বাচ্চা দুটো তো বাবা বেঁচে থাকতে গিয়ে পিন্ডি দিতে পারে না। হুম 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 এবার ঠাকুমা ঠিক করে যে ঠাকুমা গিয়ে প্রেত গয়াতে গিয়ে পিন্ডি দেবে। তোর হুম, হুম। সেই মতো মানে ওনার ঠাকুমা যায়, এবং যাওয়ার পরে যথারীতি মানে প্রেত গয়ার ওই সিঁড়ি, জানো তো দেখেইছো সিঁড়ি উঠতে হয়, তো ওই সিঁড়ি উঠেছে, এবং ওখানে কি ও ঠাকুমা যেহেতু প্রচন্ড বয়স্ক ছিল, তার জন্য একটা না আর একটা লোককে নিয়ে গেছিল, যে ওই ঝুড়িতে করে সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, আর পুরোহিত আর ওর ঠাকুমা গেছে। হুম হুম তো ওই সিঁড়ি দিয়ে উঠে দিনের বেলা, মানে রাত্রেবেলায় তো প্রেত গয়ায় তোমরা মানে সবাই জানে যে রাত্রেবেলায় প্রেত গয়াতে কেউ এন্ট্রান্সই পায় না, যাই না। ঠিক আছে, তো ওই উপরের দিকে যখন যাচ্ছে, উপরের দিকে যাওয়ার সময় মানে একদম লাস্ট স্টপে গিয়ে, ওখানে গিয়ে ও ঠাকুমা, পুরুত প্লাস হুম ওই যে ছেলেটি, তিনজনই দেখছে ও ঠাকুমা মানে অপর্ণাদির মা দাঁড়িয়ে আছে ওখানে। এবার ওখানে গিয়ে মানে কনভারসেশন করবে কি বা কিছু মানে পিন্ডি দেবে কি, ওর ঠাকুমা শুনছে পুরো, মানে ওনার পুত্রবধূ নিজের ভয়েসে বলছে মা তুমিও এরকম হয়ে গেলে, আমার ছেলে মেয়েগুলোকে তুমিও আমার কাছ থেকে কেড়ে নিতে চাও। বলছে তিনজন ওখানে থেকে মানে কোন রকমের সে হয় না যে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা, ওই সিঁড়ির দরদরিয়ে নেমে পালিয়ে আসে, ওই লোক তো ঝুড়ি ফুড়ি ওখানেই ফেলে পালিয়ে আসে, পুরো তো চলে আসে যে এ হুম। আমার কাজ নয়, আমরা পারবো না করতে। এবার এই সেন্স গুলো কি হয়, আস্তে আস্তে না হালকা হতে থাকে।
হুম হুম মানে কেউই কিছু করে উঠতে পারেনি, কিন্তু প্রেজেন্সটা আস্তে আস্তে হালকা হতে থাকে। হুম হুম কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে অপর্ণাদি প্রেজেন্স ফিল করা একদমই বন্ধ করে দিয়েছে। হুম এবার মৌদি বলছে, মানে বলতে যাচ্ছে একটা কথা, অপর্ণাদি বলল যে জানি না পাড়ার লোক কি বলে, হয়তো বা হয়তো না, বা কিছু, এই গত মাসের 8 তারিখে অপর্ণাদির ঠাকুমা আগুনে পুড়ে মারা যায়। আগুনে পুড়ে মারা যায়? হ্যাঁ, আচ্ছা। ও অপর্ণাদির মাও কিন্তু আগুনে পুড়েই মানে আত্মহত্যা করেছিল, ঠাকুমাও তাই মারা যায়, আগুন মানে পুড়ে মারা যায়, শাড়িতে আগুন লেগে গেছিল হুম, এবং একদম পুড়ে না এইটুকুনি হয়ে গেছিল। অপর্ণাদি বলছে আমি নিজে চাদর জড়িয়ে মেডিকেলে নিয়ে গেছি, চাদরটা যখন খুলছি চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে। তো pathetic ঘটনা। খুব প্যাথেটিক ঘটনা, খুব ছোট ঘটনা, হুম। কিন্তু এটাই। কিন্তু খুব ইন্টেন্স এটা। মানে আজকের যে হ্যাঁ, হ্যাঁ, ঘটনাগুলো জানলাম তোমার থেকে, ঠিক আছে, এই হ্যাঁ, ঘটনাগুলোর মধ্যে আলাদা আলাদা একটা ফিল আছে। মানে খুবই একদম ইন্টেন্স, খুবই শর্ট, খুবই মারাত্মক কিছু শুনলাম বলে মনে হলো। আশা করছি একদমই। খুব তাড়াতাড়ি আর তোমার সাথে দেখা খুব হবে। তাড়াতাড়ি একদমই দেখা হবে, এবং যেদিন দেখা হবে সেদিনের জন্য আমি খুব ভালো একটা জিনিস রেখে দিয়েছি। এটা আমি আর হুম, রেকর্ডিং এর জন্য বলতে চাই না, কারণ রেকর্ডিং এ আমি যতবারই বলেছি আমি দেখেছি অনেকের সমস্যা হয়েছে। তো এবং রেকর্ডিংটাও হবে কিনা জানি না, কারণ শেষ দিন গিয়ে যা সব দেখে এসেছি সেটা ভয়ঙ্করই নয়, মানে ভয়ঙ্করের থেকেও বড় কিছু বললে হয়তো অনেক কিছু। তুমি মনে সেটা হয় হচ্ছে নিজের বাড়ি আমাদের যাওয়ার কথা বলছো। একদমই 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 এটা আসবে হচ্ছে কৌস্তবের আড্ডাতে, আর আমরা যে একদম। করে হোক আমরা এবং চেষ্টা আমি করবো এটা রেকর্ড করার। সবার সবার রিকোয়েস্টে হচ্ছে আবারও গেছিলাম, হুম হুম এবং হুম। আমি কিন্তু তুমি জানো আমি তোমাকে ফোন করেছিলাম যে আমি ওকে ধরিনি। মাজারেও নিয়ে ওকে মাজারে নিয়ে যাওয়া হয়েছে, মেসেজ করে রেখেছিলাম তোমাকে যে মাজারে নিয়ে যাওয়া হুম হচ্ছে। হুম হুম হুম। তো আমি কেন সেটা ধরিনি থাক, জানো? একদম বলো। মেন পয়েন্ট হচ্ছে যে আমি জানি না কেন, যখনই ওর ব্যাপারে কথা হয় বা ওর মানে ও হুম, আমাকে নিজেও আই থিঙ্ক কন্ট্যাক্ট করেছিল কথা বলার হ্যাঁ, জন্য হ্যাঁ, হ্যাঁ, সরস্বতী পুজোর হ্যাঁ, সময়টায়। হ্যাঁ, নেগেটিভ একটা এমন ভাইবস আসে না, মন থেকে মনে হয় যে একদম না, এর সাথে কথা বললে আমার নিজের এনার্জি ড্রেন্ড আউট হচ্ছে। একদম একদম একদম। সেদিন সেদিন গিয়ে আমি বুঝলাম কৌস্তব, মানে আম, আমি তো আগে ধরো খুব বেশি যতটা উম, মানে মিশেছি বা কিছু বা যতটা ইনভলভ হয়েছি, সেদিন গিয়ে আমি বুঝলাম যে নেগেটিভিটি কি হয়, মানে নেগেটিভিটি, নেগেটিভ জিনিস মানুষের ঘর বাড়ি দেওয়াল মানুষকে যে কিভাবে কি থেকে কি করে দিতে পারে সেদিন গিয়ে আমি বুঝতে পেরেছি। তো সেটা থাক ওকে, প্রস্তাবের আড্ডার জন্য, যদি সবাই শুনতে চাই অবশ্যই কমেন্টে লিখুন যে এটা শুনতে চান কিনা। আমি তবে নিজে আমি জানতে কষ্ট চাই। করে 300 কিলোমিটার যাব, নাহলে যাব না। এসো, দেখা হচ্ছে। একদম একদম একদম। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে, এই হরর পডকাস্টটা ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করুন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও দুটো এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।